আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ফিজিক্সের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত বল চ্যাপ্টার বা ইংলিশে বলা হয় ফোর্স, এই চ্যাপ্টারটার ক্লাস আমরা স্টার্ট করব। তো এখন কথা হচ্ছে যে আমাদের আজকে পর্ব বল বা ফোর্স এই চ্যাপ্টারটা পর্ব 1, ঠিক আছে? তো আমি ক্লাস শুরুর আগে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে আজকের ক্লাস তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে যদি তোমরা এর আগে গতি যে চ্যাপ্টারটা ছিল সেই গতি চ্যাপ্টারের পর্ব 1 এবং পর্ব 2, হ্যাঁ, এই পর্ব 1 এবং পর্ব 2 যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলেই শুধুমাত্র তোমরা এই ক্লাসটা করবে, না হলে আজকের ক্লাসের অনেক কিছুই তোমরা বুঝবে না, ঠিক আছে? অতএব তোমরা যদি কেউ আগের ক্লাস না করে থাকো অবশ্যই আগের ক্লাস করে এরপর এই ক্লাসটা করতে আসবে, তাহলে তোমরা এই ক্লাসের আজকের ক্লাসের সকল কিছুই তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আমি ক্লাস স্টার্ট করতেছি। তো প্রথমে আমি বলের একদম স্টার্টিং এ যে ব্যাপারটা বোঝাতে যাচ্ছি তোমাদের, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। সেটা হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা, সাপোজ মনে করো এটা একটা রাস্তা বা পথ, এখানে একটা ফুটবল আছে, এখানে মনে করো যে একটা ফুটবল আছে, আর এখানে একজন প্লেয়ার, সাপোজ এই একজন প্লেয়ার আছে। তো এ করলো কি, একটু দৌড়ে এসে এই জায়গায় বলটা কি করলো, কিক করলো। এই যে বলটা কিক করলো বা বলটা লাথি মারলো, লাথি মারার ফলে বলটা ছিল আগে স্থির। এই বলটা আমরা গতি চ্যাপ্টার থেকে কি দেখছি, যে আদিবেগ ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড যদি হয়, তার মানে কি, তার মানে বলটা স্থির ছিল, তার মানে বলটা স্থির ছিল। তাহলে এই বলটাতে কি করা হইলো, লাথি মারা হইলো বা কিক করা হইলো। তাহলে যেহেতু লাথি মারা হয়েছে বা কিক করা হয়েছে, এইটার ফলে কি হইলো, বলটা গতিশীল হইলো। কোন একটা, সাপোজ এই ফোর্স বা এই বলটা প্রয়োগ করার ফলে বলটা কোনো না কোনো বেগ নিয়ে গতিশীল হয়েছে, ঠিক আছে? তো কথা হলো যে এই বলটা ছিল স্থির, বলটা ছিল স্থির, এখন বলটা হয়ে গেছে কি, গতিশীল। কেন গতিশীল হইলো? বলটাতে একটা ফোর্স বা একটা বল প্রয়োগ করার ফলে বলটা স্থির থেকে গতিশীল হইলো, ঠিক আছে? আচ্ছা, তো আর একটা চিত্র আমরা দেখি। সাপোজ এখানে একটা রাস্তা আছে, এই রাস্তায় সাপোজ এখানে একটা সাইকেল আছে, সাপোজ এখানে একটা সাইকেল, এটা একটা ধরো সাইকেল, এই রাস্তায় যে একটা সাইকেল এভাবে আসতেছে, মানে গতিশীল একটা সাইকেল এভাবে এদিকে আসতেছে, ঠিক আছে? ধরো একদম হালকা, বা যে 2 পায়ের যে চাকাওয়ালা যে স্কুটার টাইপের, এটাও ভাবতে পারো, হ্যাঁ। তো এখানে কি আছে, এখানে মনে করো যে এটা বেশি না, খুব সামান্য বেগে ধরো আসতেছে, ঠিক আছে? মানে গতিশীল বস্তুটা সাপোজ কোন একটা বেগ নিয়ে, ধরো 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এইদিকে আসতেছে, ঠিক আছে? আর এখানে মনে করো যে তুমি দাঁড়ায় আসো, ওকে। তো এখানে দাঁড়ায় আসো, তো এখন এইটা আসার ফলে এইদিকে এটা একটা বেগ নিয়ে আসতেছিল। তো যখন এটা এখানে আসছে, ধরো যখন এটা এখানে এসে পৌঁছেছে, তুমি কি করলা, কি এটা বল প্রয়োগ করে, একটা বাধাদানকারী বল প্রয়োগ করে এই বস্তুটাকে থামায় দিলা। কি করলা, একটা বাধাদানকারী বল প্রয়োগ করে বস্তুটাকে থামায় দিছো, ঠিক আছে? তো থামায় দেওয়ার ফলে বস্তুটা কি হলো, আগে বেগ ছিল হলো আসতেছিল ইউ 3 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা আসতেছিল, ঠিক আছে? আর এখন বস্তুটা থামায় দেওয়ার ফলে কি হইলো, ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বাধাদানকারী বলটা দেওয়ার ফলে কি হইলো, বস্তুটা থেমে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে বল দেওয়ার কারণে কি হয়েছে, বস্তুটা স্থির থেকে গতিশীল হয়েছে। আর এই পরের চিত্রে আমরা দেখছি যে কোন একটা গতিশীল বস্তু, তাকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা থেমে গেছে, অর্থাৎ তার বেগের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এইটা দিয়েই মূলত বলের সংজ্ঞার যে বেসিকটা বা এসেনশিয়াল বেসিকটা, সেটা হচ্ছে যে মূলত এইটা, যে মানে বল হলো এমন একটা জিনিস যেটা কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাকে গতিশীল করতে চায়, ঠিক আছে? আর কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাকে স্থির করতে চায়, বা তার যে বেগের পরিবর্তন এটা করতে চায়। তো এমন কোনো একটা যে ব্যাপার বা ক্রিয়া, এমন কোন একটা ব্যাপার বা ক্রিয়া, তাকেই মূলত বলা হয় বল, বা ইংলিশে বলা হয় ফোর্স, ঠিক আছে? তো আমি এই ব্যাপারটাই লিখে দিচ্ছি সংজ্ঞাটা, তো সবাই দ্রুত আমার সাথে সাথে লিখে নিবে। আচ্ছা, আমি একবার চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, বলের সংজ্ঞাটা তোমরা সবাই আমার সাথে সাথে দ্রুত লিখে নিবা। বল হলো যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা, সবাই দ্রুত লিখে নিবা, স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে,
তাকে গতিশীল করে বা করতে চায় বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর করে বা যা গতিশীল বস্তুর উপর করে, সবাই দ্রুত লিখে নিবে, তার গতির পরিবর্তন করে, তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তো এখন কথা হচ্ছে যে আমি এর আগে দুইটা চিত্র এঁকে যা কিছু বুঝাইছি ওইটাই মূলত এই সংজ্ঞার মধ্যে, মানে তোমরা যদি সংজ্ঞাটা একবার পড়ো তাহলেই দেখবে যে যে দুইটা উদাহরণ আমি বুঝেছি, যে স্থির বস্তুকে কি করলাম, বল প্রয়োগের ফলে বস্তুটা গতিশীল হয়েছে, আবার কোনো একটা গতিশীল বস্তু তাকে একটা বাধাদানকারী ফোর্স বা সোজা কথা একটা বল প্রয়োগের ফলে সেটা তার যে বেগের পরিবর্তন সেটা ঘটানো হয়েছে। তো এমন যে ক্রিয়া, এই ক্রিয়াটাই মূলত হচ্ছে বল। ঠিক আছে, তো এই ব্যাপারটাই সংজ্ঞার মাধ্যমে বোঝানো হয়েছে। তো এটা আসলে না বুঝে মুখস্থ করার মতো কোনো ব্যাপার না, এটা বুঝলে তোমরা জাস্ট 2-3 বার এটা মানে পড়লেই দেখবে যে মানে একদম ইজিলি খাতায় লিখতে পারো। অনেকে জ্ঞান অনুধাবন এগুলো না বুঝেই মুখস্থ করে, তো এগুলো না বুঝে মুখস্থ করার মতো কোনো ব্যাপার না, এগুলো হচ্ছে বুঝে বুঝে পড়লে এগুলো এমনিই মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন হচ্ছে তোমরা এই করো, এটুকু লিখে নাও, আমি আরেকবার চেক করছি যে সব ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সকল কিছু অলোকে আছে। তো এখন তোমরা যদি এটা লিখে থাকো তাহলে এবার আমি চলে যাবো হচ্ছে প্রকাশ, একক এবং মাত্রা। প্রকাশ, সবাই দ্রুত লিখবে, একক এবং মাত্রা। আচ্ছা, তো কথা হচ্ছে প্রকাশ, একক এবং মাত্রা। এই যে প্রকাশ একক এবং মাত্রাতে আমি আসলাম। তো কথা হচ্ছে বল বা ফোর্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা সবাই জানি এফ দ্বারা প্রকাশ করা হয়। কেন এফ দ্বারা প্রকাশ করা হয়? কারণ ফোর্স ইংলিশে বলা হয় হচ্ছে ফোর্স। ঠিক আছে, বলের ইংলিশটা হচ্ছে ফোর্স, সেই এফ থেকে সেই ফোর্স থেকে আসছে। ফোর্সের প্রথম যে লেটারটা, সেটা প্রথম লেটারটা কি? প্রথম লেটারটা হচ্ছে এফ। এই এফ নিয়ে হচ্ছে পাওয়া গেছে আমরা যেটা দ্বারা বলকে প্রকাশ করবো, অর্থাৎ এফ দ্বারা এই জন্যই বলকে প্রকাশ করা হয়, কারণ ফোর্সের প্রথম লেটারটা এফ। ওকে, তো আমি এখন তাহলে আমরা বলবো কি যে বল বা ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বল বা ফোর্সকে, এই ফোর্সের প্রথম লেটারটাকে নিব আমরা, ফোর্সকে এফ দ্বারা, বল বা ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমি উপরে এতটুকু মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ছো, মানে এই চ্যাপ্টারটা তো এতদিনে একবার না একবার হইলেও রিডিং পড়ার কথা বুঝে বুঝে। ঠিক আছে, তো তোমরা যারা বুঝে বুঝে এই চ্যাপ্টারটা একবার হইলেও রিডিং পড়ছো, এবং আমি এটা মানে বিলিফ রেখেছি তোমরা এতদিনে একবার হইলেও এই চ্যাপ্টারটা রিডিং পড়ছো। ঠিক আছে, তো কথা হচ্ছে, তো তোমরা যারা একবার হইলেও এই চ্যাপ্টারটা রিডিং পড়ছো, তো তাদের কিন্তু একটা সূত্র মানে তোমাদের মাথায় ক্যাচ করার কথা, সেইটা মানে সেটা সেই সূত্রটা কি? সেটা হচ্ছে যে আমরা জানা আছে এফ ইকুয়ালস টু এম এ। এটা কোত্থেকে পাই আমরা? এটা হলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। এগুলো আমি সব করিয়ে দিব সামনে। তো যারা কিভাবে আসছে কি আসছে জানো না বা বুঝো না, চিন্তার কোনো কারণ নেই, তোমরা জাস্ট লিখতে থাকো নিউটনের দ্বিতীয়, এবং বুঝতে থাকো যে আমি কি পড়াচ্ছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, এটা আমি এই এফ ইকুয়ালস টু এম এই সূত্রটা আমরা কোত্থেকে পাইছিলাম হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে। ঠিক আছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, নিউটনের বল রিলেটেড যে সূত্র আছে, মানে নিউটনের বিখ্যাত যে সেকেন্ড ল, ঠিক আছে, সেটা থেকে আমরা এই সূত্রটা পাই। ওকে, তো কিভাবে আসছে আমি নেক্সটে দেখিয়ে দিচ্ছি। ওকে ইনশাআল্লাহ। তো এখন খেয়াল করো, তাহলে এফ মানে ফোর্স, বল পরিমাপের যে সূত্র সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই এফ বা
এফ দ্বারা এফ কোথা থেকে আসছে? মূলত ফোর্সের যে প্রথম লেটারটা সেটাই ছিল কি এফ, অর্থাৎ বল পরিমাপের জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ওকে, তাহলে এই এফ দ্বারা মূলত আমরা কি পাই? বলের পরিমাপটা পাই। এখন কথা হচ্ছে এই এফ দ্বারা তো বলকে সূচিত করা হয়, ঠিক আছে, বা প্রকাশ করা হয়। তাহলে এফ দ্বারা আমরা কি করলাম? এফ দ্বারা বলকে প্রকাশ করছি, এফ দ্বারা আমরা বলকে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে এফ দ্বারা বলকে প্রকাশ করছে এবং সেই বলের পরিমাপটা কি হবে? এম ইন্টু এ। এম মানে হচ্ছে ভর, এম মানে হচ্ছে ভর বা ইংলিশে বলা হয় ম্যাস, ঠিক আছে। যেটার এসআই একক কি? যেটার এসআই একক হচ্ছে কেজি, ইন্টু এই যে এ দ্বারা বোঝায় হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আমরা গতি চ্যাপ্টার বা আগের চ্যাপ্টারটা থেকে দেখে আসছি আগের ক্লাসে, ঠিক আছে। এ দ্বারা কি বোঝায়? ত্বরণ বা অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো ত্বরণের একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের কি দাঁড়াইলো? তাহলে এইটা কি দাঁড়াইলো? কেজি মিটার, অতএব এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো হচ্ছে যা বলের একক, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যা বলের একক, ঠিক আছে। তাহলে বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, কারণ হচ্ছে ফোর্স থেকে আসছে এফ। আর বলের যে একক, সেই একক হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, এম মানে ম্যাস মানে ভর, কোন একটা বস্তুর ভর, ঠিক আছে। তো সেটার এসআই একক কি? সেটার এসআই একক হচ্ছে কেজি। আর এ দ্বারা বোঝায় হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন, যেটার এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো অতএব কি দাঁড়ালো? এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট মিনস কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা বলের একক। এখন কথা হচ্ছে তাহলে মাত্রা সমীকরণ কি? মাত্রা সমীকরণটা খুবই সহজ, খেয়াল করো। সেটা হচ্ছে এই যে কেজি, এই কেজি এটা মূলত কি? এটা মেজারমেন্ট। কিসের মেজারমেন্ট হচ্ছে? ভরের মেজারমেন্ট হচ্ছে। আর ভর আমরা মূলত কি দ্বারা, মানে ভর দ্বারা আমরা কি বুঝি? মানে কোনো কিছুর ম্যাস, কোনো কিছুর ম্যাস বা ভর, ইংলিশে বললে ম্যাস। তো ম্যাস থেকে এম আসে, এই জন্য কেজির জন্য আমরা মাত্রা সমীকরণে কি বসাই? এটা থার্ড ব্র্যাকেট দিতে পারো, আবার না দিলে মানে না দিলেও সমস্যা নেই, তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো, যেহেতু এই করতেছি। আচ্ছা, কথা হচ্ছে তোমরা একটা থার্ড ব্র্যাকেট দিতে পারো। এখন কথা হচ্ছে এখানে কেজি যেটা আছে, কেজির জন্য আসছে এম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ম্যাস বা ভর, ম্যাস বা ভর থেকে এম আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর মিটার, মিটার কিসের একক? কিসের এসআই একক হচ্ছে মিটার? কিসের এসআই একক মিটার? এসআই একক মিটার হচ্ছে, এসআই একক মিটার কিসের? এসআই একক মিটার হচ্ছে লেন্থের বা দৈর্ঘ্যের যে এসআই একক, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, ঠিক আছে। তো এই জন্য এখানে এই যে এম যেটা আছে, এই জন্য এখানে এল আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এই যে এস দ্বারা কি বুঝায়? এস দ্বারা বুঝায় যে সেকেন্ড। সেকেন্ড কিসের এসআই একক? সেকেন্ড হচ্ছে টাইম বা সময়ের এসআই একক, সময়ের বা টাইমের এসআই একক। এই জন্য টাইম থেকে টাইমের টি হচ্ছে আমরা নেই, সেকেন্ডের জন্য টাইমের টি নেই। ওকে, তাহলে এম এল টি ইনভার্স টু, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বলের, যা বলের মাত্রা সমীকরণ। এটা কি? এটা হচ্ছে যা বলের, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যা বলের মাত্রা সমীকরণ, ঠিক আছে। আমি আশা রাখতেছি যে এতটুকু তোমরা বুঝছো, ঠিক আছে। তো ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমি নিচেরটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা সবাই এখন একটা নোট লিখবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা নোট। এই নোটটা সবাই এখন লিখবে। সেটা হচ্ছে বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। ঠিক আছে। যেহেতু মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এজন্য বল একটি ভেক্টর রাশি। এজন্য বল একটি ভেক্টর রাশি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো বুঝো কিনা, সেটা হচ্ছে বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এজন্য বল একটি ভেক্টর রাশি। আচ্ছা,
এখন আমরা আগের চ্যাপ্টারেই দেখে আসছি যে যেই সকল রাশি কোনো রাশি স্কেলার হবে যখন তাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান নিয়ে আমরা ডিল করি। যেমন কেজি, আমরা যদি বলি যে এইটার এই মার্কারটার ভর হচ্ছে 0.005 কেজি, তাহলে আমি কি বলি যে এটা ডান দিকে নাকি উপরের দিকে নাকি নিচের দিকে 0.005 কেজি, নাকি বলি যে শুধু মার্কারের ভর হচ্ছে 0.005 কেজি, বলি যে শুধু মার্কারের ভরটা 0.005 কেজি। ঠিক আছে। আবার ধরো রুমের তাপমাত্রা, আমরা কি বলি যে রুমের কোথায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, নাকি বলি যে কোনো একটা এসিড টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস করে দিছি, তাহলে আমরা বলি কি যে পুরো রুমে 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা তার বলি না যে রুমের ডান দিকে আছে 25 ডিগ্রি সেলসিয়াস, বাম দিকে এত, এরকম তার বলি না। আমরা বলি যে পুরো রুমটারই টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস তাপমাত্রাকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে শুধুমাত্র মান নিয়ে ডিল হয়, কোনো রকম দিক মানে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়। কাজেই এই তাপমাত্রা, তারপর হচ্ছে ভর, এগুলো হচ্ছে স্কেলার রাশি। অপরদিকে আমরা যদি এই যে বলকে আমরা দেখছিলাম কি যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ বেগকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। যে বেগ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে বা মানে পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, আমরা গতি চ্যাপ্টারে করে আসছি। তোমরা যারা করো না, আমি বলছি যে অবশ্যই আগের ক্লাস করে তারপরে এই ক্লাস করতে আসবে, ঠিক আছে? নাহলে আজকের ক্লাসের অনেক কিছু তোমরা বুঝবে না। আচ্ছা ঠিক আছে। তো দেখো তাহলে বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এজন্য বল একটি ভেক্টর রাশি। কারণ দেখো সাপোজ মনে করো যে এখানে ধরো মনে করো যে ফুটবলটা যে কিক করছিলাম, এখন ফুটবলটারে কিক করছি, ধরো এই দিকে হচ্ছে মনে করো যে এই দিকটা ধরো ইস্ট, সাপোজ আমি ধরে নিলাম। আচ্ছা ওকে, তো মনে করো যে একটা লাথি মারছে এইদিকে, মানে লাথি মারছে হচ্ছে ইস্ট বরাবর একটা লাথি মারছে, ঠিক আছে? তাহলে লাথি মারার ফলে বলটা তো ইস্টেই যাবে। আচ্ছা যাই হোক, এটা নিউটনের, আমরা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে কিছু ব্যাপার এখান থেকে আমাদের বোঝার আছে, ঠিক আছে? আমরা কিন্তু সহজে যদি আমরা খুব সিম্পল যদি সেন্স খাটাই তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবো ইজিলি, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখো আমরা বলটাকে লাথি মারছে এইদিকে, বলটা তো এইদিকেই যাবে, ইস্ট বরাবরই তো যাবে। বলটা তো এইদিকে লাথি মারলে তো আর এই পিছন দিকে যাবে না বা উপরের দিকে তো আর যাবে না, আসমান বরাবর তো আর যাবে না, যাবে তো হচ্ছে এইদিকেই, ঠিক আছে? ওকে, মানে বলটাকে যদি লাথি মারে এইদিকে তাহলে এইদিকেই যাবে, মানে ইস্ট বরাবরই যাবে, এটা আসমানের দিকে মানে উপরের দিকে বা হচ্ছে পিছন দিকে এরকম যাবে না। যদি লাথি এইদিকে মারি তাহলে এই দিক বরাবরই যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে তাহলে এই যে আমরা বললাম যে প্লেয়ার কোন দিক বরাবর বল প্রয়োগ করলো, অর্থাৎ বলকে প্রকাশ করার জন্য আমরা বলে দিলাম যে ধরো 5 নিউটন বল প্রয়োগ করছে, মানে বলের এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এইটাকে আরো একটা ব্যাপার দ্বারা লেখা যায়, সেটা হচ্ছে এটাকে নিউটনও বলা যায়, এটাকে নিউটনও বলা যায়, ঠিক আছে? অর্থাৎ বলকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন দুইটা দ্বারাই প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেই কথা, নিউটন একই কথা, ঠিক আছে? নিউটন সাহেবের অনেক অবদান আছে এই বল টল, মানে এই চ্যাপ্টারে যে আমরা যে ম্যাথমেটিক্স গুলো করবো, এই চ্যাপ্টারে যে সূত্রগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে দেখবা আমি যখন মৌলিক বল পড়াবো তখন দেখবে যে মহাকর্ষীয় বল নিয়ে আমাদের ডিল করা লাগে, তো ওই মহাকর্ষীয় বল রিলেটেড যে সূত্র ওইগুলো তো নিউটন সাহেবের কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? ওই সোজা কথা মোদ্দা কথা হলো যে মানে এই বল বা ফোর্স রিলেটেড হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলি বা যাই কিছু করি না কেন, থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো, তো কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের উপর মানে নিউটন সাহেবের হচ্ছে এই চ্যাপ্টারের পিছনে অনেক অবদান আছে নিউটন সাহেবের। তো আমরা হচ্ছে এই বলকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন একই কথা, ঠিক আছে? তো বলকে প্রকাশ করার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে একক বল প্রকাশের যে একক সেটাকে আমরা বলি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন, ঠিক আছে? আচ্ছা, মানে একই কথা, যাহাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহাই নিউটন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ধরো আমরা বললাম যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে বলের মানে এই বলটার উপর, তাহলে মাস্ট মেনশন করতে হবে যে সেটা কোন দিক বরাবর, অর্থাৎ পূর্ব দিক বরাবর। অর্থাৎ আমরা তাহলে কি দেখলাম যে বল মানে শুধু আমরা যদি বলি যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এই বলটার উপর, তাহলে কিন্তু আমাদের মনে একটা কনফিউশন থাকে যে কোন দিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করা হলো। কিন্তু আমি যদি বলে দিই যে এই প্লেয়ার এখানে এসে পূর্ব দিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে ব্যাপারটা, ঠিক আছে? তো অর্থাৎ বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। কাজেই বল হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ একে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। তো আমি আশা রাখতেছি যে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাদের এখন একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে জড়তা। আচ্ছা, আমি যে টপিকটা নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে জড়তা, ঠিক আছে? তো জড়তা মূলত দুই ধরনের, একটা হচ্ছে
স্থিতি জড়তা, স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা, তো এখন তোমরা এটা লিখে নাও। তো আমি আর একটু লেখা লিখতেছি, এটার সাথে সাথে লিখে নেবা। স্থিতি জড়তা মানে হচ্ছে স্থির কোনো বস্তুর স্থির থাকার প্রবণতা, স্থির থাকার প্রবণতা, ঠিক আছে। আর গতি জড়তা মানে হচ্ছে গতিশীল কোনো বস্তুর গতিশীল থাকার প্রবণতা। আচ্ছা, তোমরা আগে এই ব্যাপারটা লিখো, দেন হচ্ছে আমি ব্যাপারটা মানে ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা হ্যাঁ লিখো আগে। আচ্ছা, তো খেয়াল করো তোমরা, আমি আশা রাখতেছি তোমাদের লেখা হয়ে গেছে। তো খেয়াল করো, এখানে মনে করো যে আমাদের অনেক সময় এরকম একটা ঘটনা ঘটে। ধরো আমরা এটা অনেক সময় পরীক্ষা প্রশ্নতেও আসে, অনেক ইজি একটা ব্যাপার, ঠিক আছে। ধরো এখানে একটা বাসের সিট আছে, ধরো এখানে একটা মনে করো যে সাপোজ এই টোটালটা এরকম একটা বাস আছে। তো বাসে মনে করো যে আমি জুম ইন করে ব্যাপারটা বুঝাচ্ছি। ধরো বাসে মনে করো এখানে তুমি বসে আছো, এখানে মনে করো যে বসে আছো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওকে। আচ্ছা, তো এখন কথা হইলো এই এই টোটালটা মনে করো যে একটা বাস, ঠিক আছে। এখন বাসটা এইদিকে চলা শুরু করছে। তো এখন খেয়াল করো, এই বাস চলা শুরু করলে কি হবে, বাসের এই যেটুকু অংশ আমি জুম ইন করছি, অর্থাৎ বাসের এই যে সিট সহ যে অংশটুকু, সিট সহ তুমি যে বসে আছো তোমার পা, ঠিক আছে, তোমার এই যে পা সহ বাসের যে বসে থাকা যে এতটুকু অংশ, এই অংশটুকু বাস চলার সাথে সাথে কি হওয়া শুরু করবে, এই অংশটুকু বাস চলার সাথে সাথে গতিশীল হওয়া স্টার্ট করবে, ঠিক আছে। আর তোমার এই যে বসে থাকা যে অংশটুকু, এটা কি, এটা ছিল হলো স্থির। তাহলে আমরা দেখছি কি যে স্থিতি জড়তা মানে হচ্ছে স্থির কোনো বস্তুর স্থির থাকার প্রবণতা। তাহলে তোমরা এখানে কি করছো, মানে তোমরা এখানে মনে করো যে তোমাদের মধ্যে একজন বসে আছো এখানে। তো এর হচ্ছে মানে এ ছিল হলো স্থির। তাহলে এখন এই স্থির থাকলে বস্তুটা কি, মানে স্থিতি জড়তা অনুসারে বস্তুটা স্থিরই থাকতে চাইবে, ঠিক আছে। আর অপরদিকে এই বস্তুটা গতিশীল হওয়ার ফলে কি হয়েছে, কোন বস্তুটা গতিশীল হয়েছে, গতিশীল হয়েছে মূলত সিট। কারণ কোন একটা বাস যদি চলে, সিটটা সহই তো বাসটা চলে। এমন তো হয় না যে বাস চলতেছে সিটটা রাস্তায় পড়ে গেছে বা এরকম তো কোনো কিছু হয় না, বাসের সাথেই তো সিটটা চলে। দ্যাট মিনস সিটও গতি, মানে বাসের সাথে সাথে যেহেতু সিটটা চলে, দ্যাট মিনস আমি যদি সাপেক্ষ বা অবজারভার বা হচ্ছে একজন দর্শক হিসাবে দেখি যে বাসটা চলতেছে, ওই বাসের সাথে সাথে সিটও চলতেছে, রাইট। তো এখন আমি দেখতেছি যে বাস এবং বাসের সাথে সাথে সিটও চলতেছে, ঠিক আছে। তাহলে বাস এবং সিট এরা গতিশীল। পক্ষান্তরে ওই যিনি বসে আছে সে কিন্তু স্থির অবস্থায় ছিল। দ্যাট মিনস স্থিতি জড়তা অনুসারে তার বডিটা স্থিরই থাকতে চাইবে, দ্যাট মিনস উপরে এই অংশটুকু স্থিরই থাকতে চাইবে। কিন্তু বাস গতিশীল হওয়ার কারণে বাসের সিটও গতিশীল, তার মানে এই অংশটুকু, তার পা সহ এই অংশটুকু গতিশীল হওয়ার প্রবণতা দেখাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে গতি জড়তার উদ্ভব হবে। তো যেহেতু গতি জড়তার উদ্ভব হইল, পক্ষান্তরে এই স্থির ছিল, স্থিরই থাকতে চাইবে। যে কারণে ঘটনা যেটা হয়, এই একটা ধাক্কা বা হচ্ছে ধাক্কা বা ঝাঁকি টাইপের একটা জিনিস ফিল করে। ধাক্কা বা ঝাঁকি টাইপের জিনিস ফিল করার কারণে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যখন গাড়িটা স্টার্ট দেয় তখন এ হচ্ছে কি হয়, পিছে সরে আসে। এ একটা ধাক্কা অনুভূত করার কারণে, কারণ সে ছিল স্থির, সে স্থিরই থাকতে চাইবে স্থিতি জড়তার কারণে। পক্ষান্তরে বাসটা গতিশীল হইলো, যে কারণে কি হইলো, একটা ধাক্কা সে অনুভব করার কারণে সে পিছে চলে আসবে। তো এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন তো তোমরা এই ব্যাপারটা আশা রাখতেছি যে বুঝতে পারছো। যে কারণে মানে গাড়ি চলা অবস্থায়, মানে গাড়ি স্টার্ট দিলে বা গাড়ি চলা শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে যায়। অথবা কোশ্চেনটা এরকমও দিতে পারে যে ধরো গাড়ি চলতেছে, তখন তুমি কি ছিলে, তখন এই যে একটু ছিল গতিশীল, ঠিক আছে। আর গাড়িটা ব্রেক করছে, তখন আমরা কি হয়, তখন আমরা সামনের দিকে কি হয়, যখন গাড়িটা ব্রেক করে তখন সামনের দিকে চলে যায় না, এক্স্যাক্টলি। তো এইটা মূলত জড়তার কারণেই হয়, ঠিক আছে। স্থিতি জড়তার গতি জড়তার এই ব্যাপারটুকু বুঝে থাকলে তোমরা ইজিলি এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত 2 নাম্বার আসে, তোমরা ইজিলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি নিউটনের ফার্স্ট ল বা নিউটনের প্রথম সূত্র স্টার্ট করব।
নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, যারা জড়তা ব্যাপারটা বুঝছো তাদের নিউটনের প্রথম সূত্র বোঝাটা অনেক ইজি হবে। সেটা হচ্ছে, দেখো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে। আচ্ছা, এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগেই চলতে থাকবে। আগে লিখো, আমি বুঝিয়ে দিচ্ছি। সমবেগী চলতে থাকবে। আচ্ছা, এটা লিখো, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই সূত্রটা দ্বারা মূলত বলের ধারণা প্রকাশ পায়। ঠিক আছে, মানে এটা এই সূত্রটা দ্বারা মূলত বলের একটা ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, বলের ধারণা। আচ্ছা, তোমরা লিখে নাও এটা, দেন আমি বুঝাচ্ছি। আচ্ছা, তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে, মনে করো এখানে বলছে কি নিউটন সাহেবের প্রথম সূত্র অনুসারে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না, মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগেই চলতে থাকবে। মানেটা কি দাঁড়ালো? দেখো, ধরো এখানে একটা রাস্তা আছে, সাপোজ এটা হচ্ছে রাস্তা নম্বর 1, যেখানে এখানে একটা ছোট মার্বেল রাখা আছে। মনে করো যেখানে একটা ছোট মার্বেল রাখা আছে। এখন এই মার্বেলটার উপরে আমি কোনো বল প্রয়োগ করলাম না, তো সিম্পলি বোঝা যাচ্ছে যে বল প্রয়োগ না করলে, এটা বাহ্যিক বল না করে প্রয়োগ যদি আমি না করি, তাহলে এই স্থির বস্তুটা স্থিরই থাকবে। কিন্তু এখানে আর একটা ঘটনা ঘটছে। মনে করো যে এটা হচ্ছে রাস্তা নাম্বার 2, বা মনে করো হ্যাঁ রাস্তা নাম্বার 2, কিন্তু মনে করো যে এই সাপোজ কল্পনা করো যে এই মার্বেলটা, এর আমি বল প্রয়োগ করি নাই, কিন্তু এই আদিবেগ কোনো রকম বল প্রয়োগ করা ছাড়াই মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে মনে করো যে সমবেগে চলতেছে। মানে এই বেগটাতে 5 মিটার পার সেকেন্ড এই সমবেগটাতে চলতেছে। এখন নিউটন সাহেবের সূত্র বললো কি যে বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয় তাহলে সমবেগে গতিশীল, যেমন এই যে u = 5 মিটার পার সেকেন্ড, সমবেগে গতিশীল কোনো বস্তু সমবেগেই চলতে থাকবে, সমবেগেই চলতে থাকবে। তাহলে এটার মানে কি দাঁড়াইলো? এই বস্তুটা সাপোজ ইমাজিন করো, এই মার্বেলটা 5 মিটার পার সেকেন্ড বেগে ধরো মনে করো রাস্তায় চলতেছে, তার মানে কি আজীবনই 5 মিটার পার সেকেন্ড বেগে এরকম চলতে থাকবে? বাস্তবে তো আমরা তা দেখি না। বাস্তবে আমরা কি দেখি যে কিছুক্ষণ 5 মিটার পার সেকেন্ড বেগে চলবে, সামনে একটু যাবে যাবে যাবে, গড়াতে গড়াতে যাইতে যেতে একটা সময় যায় সে থেমে যাবে, এটাই তো আমরা দেখি। তার মানে কি নিউটন সাহেবের এই সূত্র ভুল? আসলে সূত্রটা ভুল না, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই কারণেই থামবে, এইভাবে গড়াইতে 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 এই একটা সময় যে এইভাবেই থামবে। থামার মূল কারণটা হচ্ছে এই গতির এগেইনস্টে বা গতির বিরুদ্ধে আসলে কয়েকটা বল কাজ করে। কি কি? যেমন ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল কাজ করে, এবং আরো একটা বল কাজ করে, সেটা হচ্ছে বাতাসের বাধা কাজ করে। ঠিক আছে, আচ্ছা, বাতাসের বাধা কাজ করে। ওকে, তো মানে ঘটনাটা করতেছে যে ঘর্ষণ বল এবং বাতাসের বাধা এই দুইটা থাকার কারণে নিউটন সাহেবের এই সূত্রটার বাস্তব প্রয়োগ আসলে আমরা দেখতে পাই না গতিশীল বস্তুর ক্ষেত্রে। যদি ঘর্ষণ বল এবং বাতাসের বাধা এই দুটো যদি না থাকতো, তাহলে আমরা ইমাজিন করলেই বুঝতে পারতাম, তাহলে এটা এরকমই ঘটতো যে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে সমবেগে, ওই সমবেগেই চলতে থাকতো, যদি না বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। বাহ্যিক বল কিভাবে প্রয়োগ করা হয় আমি দেখাইছিলাম, যেরকম সাপোজ তুমি মনে করো মার্বেলটা গতিশীল আছে 5 মিটার পার সেকেন্ড, তুমি একটা বাহ্যিক বল এখানে প্রয়োগ করে এটাকে থামাই দিতে পারো, রাইট? এটা তো আমরা বলের সংজ্ঞা থেকেই দেখলাম। ওকে, কিন্তু যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ এই চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে, যদি না ঘর্ষণ বল এবং বাতাসের বাধা না থাকে। ঠিক আছে, কথা হচ্ছে যে তাহলে এই যে আমরা বাস্তব লাইফে এরকম এই সূত্রটা কেন প্রয়োগ দেখতে পাই না, সমবেগে গতিশীল বস্তু সমবেগেই চলতে থাকবে? কারণ হচ্ছে এই ঘর্ষণ বল এবং বাতাসের বাধা থাকার কারণে আমরা কি দেখি যে মার্বেলটা একটা সার্টেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর বস্তুটা কি হয়, বস্তুটা থেমে যায়। ঠিক আছে, তো আমি আশা রাখি যে তোমরা নিউটনের যে প্রথম সূত্রটা এটা বুঝতে পারছো, এবং এটা দ্বারা মূলত বলের একটা ধারণা, ঠিক আছে, একটা কনসেপ্ট মূলত দেওয়া হয়। ঠিক আছে, তো আমি আশা রাখতেছি যে তোমরা বুঝতে পারছো, আর এই টপিকটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
তো এখন কথা হচ্ছে, এখন আমি চলে যাবো হচ্ছে আরেকটা টপিকে, সেটা হচ্ছে মৌলিক বল। আচ্ছা, মৌলিক বল, ঠিক আছে। আচ্ছা, মৌলিক বল, ওকে। তো মূলত মৌলিক বল দেখবো যে বইতে আছে 4 রকম, আর আমরা মূলত 4 রকমই শিখি, ঠিক আছে। যে 4 রকম আছে মৌলিক বল। একটা হচ্ছে মহাকর্ষ বল। প্রথমে আমি বলবো মহাকর্ষ বলের কথা। মহাকর্ষ বল, ঠিক আছে, আমার সাথে সাথে দ্রুত লিখে নিবে। দ্বিতীয়ত আমি বলবো 4টা বলের কথা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, তৃতীয়ত আমি একটা বলের কথা বলবো, সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ তাড়িৎ চৌম্বক বল। আচ্ছা, আর চতুর্থত আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, তো এখন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে মহাকর্ষ বল ব্যাপারটা হচ্ছে যে এটা অলওয়েজ বুঝতে হবে যে মহাকর্ষ বল যেটা আছে এটা অলওয়েজ হচ্ছে আকর্ষণ ধর্মী, ঠিক আছে, আকর্ষণ ধর্মী। আচ্ছা, তো এখন বিষয় যেটা ঘটতেছে সেটা হলো আচ্ছা, এখন এই মহাকর্ষ বল এটা নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে F equals to G into m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই সূত্রটা কে দিছে? কিছুক্ষণ আগেই বলছিলাম, এই সূত্রটা দিছে মূলত নিউটন সাহেব, ঠিক আছে। অর্থাৎ আর কথা হচ্ছে মহাকর্ষ বল ব্যাপারটা কি, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলই মূলত মহাকর্ষ বল, ঠিক আছে। তো এই মহাকর্ষ বলটা কে দিছে? এই মহাকর্ষ বলটা দিছে হলো নিউটন সাহেব, ঠিক আছে। আর সূত্রটা হচ্ছে মহাকর্ষ বল একটা আকর্ষণধর্মী বল। তো সেই আকর্ষণধর্মী বলটা হবে, আমরা দেখছি কি যে কোনো বল সেটা প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা, কারণ ফোর্স থেকে এফ আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ ইকুয়ালস টু জি ইন্টু এই জি যেটা আছে সেটা এটাকে বলা হচ্ছে যে সর্বজনীন মানে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে জি, ওকে। আচ্ছা, ইন্টু m1 m2, মানে ওই যে দুইটা বস্তু বলছিলাম, এর মধ্যে একটা বস্তু মনে করো m1 আর একটা বস্তু হচ্ছে m2, এদের মধ্যে আকর্ষণ হয়, কি হয়? আকর্ষণ হয়, ঠিক আছে। এবং সেই আকর্ষণ আমরা আমাদের সময় ক্লাস 8-এ ছিল, এখন তো তোমরা হচ্ছে এসএসসি দিবে, ক্লাস 8-এ ছিল, 8-এ এই ব্যাপারটা ছিল। এবং এই যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে বস্তু দুইটার মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, ঠিক আছে, এবং কেন্দ্রগামী, এদের মানে এইভাবে আর কি আকর্ষণটা করে, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং হচ্ছে সেগুলো হচ্ছে কেন্দ্রগামী হয়, ওকে। আচ্ছা, তাহলে m1 × m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি স্কোয়ার না বলে আর স্কোয়ারও বলতে পারি, একই জিনিস, যেই লাও সেই কদু। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে কিছু ব্যাপার এখান থেকে বুঝতে হবে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, মানে যে ব্যাপারটা বলছি সেটাই মহাকর্ষ বল। ব্যাপারটা কি সেটা হচ্ছে তোমরা দ্রুত আমার সাথে সাথে লিখে নিবে, সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। আচ্ছা, হ্যাঁ, এবং এই বলটা হচ্ছে এখন কথা হলো এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। মানে এই 4টা বলের মধ্যে এই 4টা মানে মৌলিক বল মূলত 4টা। মৌলিক বল মূলত কয়টা? 4 প্রকার। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা সবল নিউক্লিয় বল, একটা তড়িৎ চুম্বক বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তো এই 4 প্রকার বলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। এবং এর পাল্লা হচ্ছে অসীম, পাল্লা হলো কি? পাল্লা হলো অসীম। আচ্ছা, এবং এখানে একটা কথা আছে, আমি বলছি যে
এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল। এবং গভীর মনোযোগ দাও, এবং যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ বল। এবং তার মধ্যে যদি একটা পৃথিবী হয়, এবং তার মধ্যে যদি, আমি আবারও বলতেছি, এবং তার মধ্যে যদি একটা পৃথিবী হয়, তখন যেই বলটা হবে সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আমি আবারও বলতেছি, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল, এবং তার মধ্যে যদি একটা পৃথিবী হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বাস্তব এক্সাম্পল দেই। ধরো সূর্য এবং সূর্যের চারপাশে তো অনেক গ্রহই ঘুরতেছে, ঠিক না? আমাদের যে এই যে সোলার প্যানেল বা যেটা আছে আমাদের সৌরজগৎ, তো এখন কথা হচ্ছে এই সূর্য এবং মনে করো মঙ্গল গ্রহ, এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে হচ্ছে মহাকর্ষ বল। আর সূর্য এবং পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবীও তো চারপাশে ঘুরতেছে, ঠিক না? তাহলে সূর্য এবং এটা কি পৃথিবী, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলবো অভিকর্ষ বল। কারণ একটা বস্তু সূর্য আর একটা বস্তু পৃথিবী, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখন সূর্য এবং মঙ্গল গ্রহ নিয়ে করতেছি, বা সূর্য এবং সবচেয়ে কাছেরটা কোনটা, বুধ, তাই শুক্র এবং বুধ নিয়ে আমি যেটা করতেছি, ডিল করতেছি, সেটা হবে হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? কারণ সেখানে পৃথিবী নাই। আশা করতেছি মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, যদি একটা পৃথিবী হয়, তো এই ব্যাপারটা আমি তখন বুঝাইছি, যদি একটা পৃথিবী হয় তখন সেই বল আর থাকবে না, মানে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? অভিকর্ষ বল। আচ্ছা, তোমরা সবাই দ্রুত লিখে নিবে, ঠিক আছে? আমি একবার চেক করতেছি। ওকে, ঠিক আছে। এবার হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, প্রশ্ন হলো সবল নিউক্লিয় বলটা কি? সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এই চারটার মধ্যে সবচেয়ে দুর্বল ছিল হলো মহাকর্ষ বল, আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। হ্যাঁ, সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। আচ্ছা, তারপর কথা হচ্ছে এর পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। ঠিক আছে? তারপর হলো কথা হচ্ছে মূলত সবল নিউক্লিয় বলের কাজটা আসলে কি? তোমরা যদি নিউক্লিয়াসের ব্যাপারটা বুঝো, ধরো আমরা জানি কি, এই যে পরমাণু বলছিলাম, ওই যে কেমিস্ট্রিতে যখন আমি পড়াইছিলাম যে পরমাণু এটা কি, মানে একদম, মানে বললাম কি, বলা হয়েছিল যে পরমাণুকে ভাঙা যায় না, মানে অ্যাটম বা অবিভাজ্য, ওখান থেকে অ্যাটম শব্দটা আসছে, মানে পরমাণু ইংলিশ। আচ্ছা, তো কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে পরমাণু এদেরকে ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো স্থায়ী মূলকণিকা এগুলো পাওয়া যায়, হ্যান হাবিজাবি। আচ্ছা, তো কথা হচ্ছে তোমরা যদি নিউক্লিয়াস দেখো, মানে কোন একটা পরমাণু আছে, ধরো এই পরমাণু আছে, এই পরমাণুর কেন্দ্রে খুব ক্ষুদ্র সামান্য একটা জায়গায় এই পরমাণুর পুরো ভরটাই থাকে, যেখানে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে 10⁻⁻15 মিটার। এই ক্রমের, কোন ক্রমের, মানে এতটা ক্ষুদ্র। এটাকে দেখার জন্য যে আসলে কোন মাইক্রোস্কোপ লাগে আমি নিজেও বুঝতেছি না, যে ইলেকট্রন মানে সরল মাইক্রোস্কোপ বা ওই মানে যৌগিক মাইক্রোস্কোপ বা কি যেন বলা হয় এটাকে, মানে নর্মাল যে মাইক্রোস্কোপ, ওইটা থেকে দেখা যাচ্ছে আরো পাওয়ারফুল যে মাইক্রোস্কোপ, সেটা হচ্ছে এক প্রকার মাইক্রোস্কোপ আছে যেটাকে বলা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওইটা হচ্ছে আরো মানে ই টাইপের, মানে পাওয়ারফুল টাইপের। ঠিক আছে? তো এত ক্ষুদ্র, এতটা ক্ষুদ্র, মানে কত ক্ষুদ্র তোমাকে বুঝতে হবে। 10⁻⁻1 মানে কি? 10⁻⁻1 মানে হচ্ছে 0.1, 10⁻⁻2 মানে কি? 0.01 মিটার। তাহলে বুঝো, তো এইরকম করতে করতে 10⁻⁻15 মিটার, এটা কতটা ক্ষুদ্র, মানে ব্যাপারটা একটু ইমাজিন করতে হবে। তো এত ক্ষুদ্র একটা পরিমাপে এই পাল্লাটা কাজ করে। কিসের পাল্লা? মানে সবল নিউক্লিয় বলের পাল্লা। তো সেটা রেঞ্জটা আমরা যতটুকু দেখছি, পাল্লা বা রেঞ্জ, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার, হুইচ ইজ নিউক্লিয়াসটা যেই ক্রমের। ঠিক আছে? এখন কথা হচ্ছে নিউক্লিয়াসটা যেই ক্রমের, সেই ক্রমের মধ্যেই কাজ করে। তার মানে নিউক্লিয়াসের সাথে ডিলের একটা সম্পর্ক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে দুইটা স্থায়ী মূলকণিকা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পারছো, যেটা বুঝতে, মানে যেটা তোমরা মনে মনে ভাবছিলা, সেটা হচ্ছে প্রোটন ও নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখে নিউক্লিয়াসে। মানে এটা হচ্ছে মূল কাজ, সবল নিউক্লিয় বলের মূল কাজ হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ রাখে।
আবদ্ধ আবদ্ধ রাখে, ঠিক আছে। আচ্ছা, ওকে। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখে কোন মৌলিক বল? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং এটাই হচ্ছে সবচেয়ে মানে পাওয়ারফুল বা সবচেয়ে শক্তিশালী বল। আচ্ছা, তোমাদের কাছে একটা খুব হাই থিঙ্কিং লেভেলের একটা কোশ্চেন আমি রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এ হচ্ছে কাজ করে মাত্র 10⁻⁻15 মিটার এই ক্রমে, ঠিক আছে। আর কথা হচ্ছে এবং এ এত ক্ষুদ্র জায়গায় কাজ করে। অপরদিকে মহাকর্ষ বল কাজ করে কোথায়? মানে পুরো হোল ইউনিভার্স, যদি আমরা চিন্তা করি হোল ইউনিভার্সে মানে এই মহাকর্ষ বল কাজ করতেছে, ঠিক আছে। তাইলে শক্তিশালী বল তো আমার মনে হয় যে সবচেয়ে শক্তিশালী বল মহাকর্ষ বল হওয়ার কথা ছিল, ঠিক আছে। তাইলে কেন সবল নিউক্লিয় বলটা সবচেয়ে শক্তিশালী হলো? এই থিঙ্কিং কোশ্চেনটা তোমার, এটা আমারও যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন এই কোশ্চেনটা আমার মাথা আর কি মানে ঘোরপাক খাইতো। তো এই কোশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে রাখলাম, তোমরা একটু থিঙ্ক করবে। আর যদি দেখো যে থিঙ্ক করে যদি না পারো কোনো প্রবলেম নেই, বাট থিঙ্ক করতে তো অসুবিধা নেই। মানে থিঙ্ক করলে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা অনেক ভালো একটা ব্যাপার, ঠিক আছে। এটা করলে দেখা যাচ্ছে যে তোমাদের দেখবা যে ক্যাপাবিলিটি আস্তে আস্তে অনেক বাড়বে ইনশাআল্লাহ। ওকে, তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বল হচ্ছে তাড়িৎচুম্বক বলের ব্যাপারটা আমি বলবো হচ্ছে এটা হলো দ্বিতীয় শক্তিশালী বল। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, আর সেকেন্ড শক্তিশালী কোনটা? এটা মানে দ্বিতীয় শক্তিশালী বল। আচ্ছা, দ্বিতীয় শক্তিশালী বল, ঠিক আছে। তারপর কথা হচ্ছে যে এটার পাল্লা হচ্ছে অসীম, ঠিক আছে। তাড়িৎচুম্বক বলের পাল্লা কি? তাড়িৎচুম্বক বলের পাল্লা হচ্ছে অসীম। পাল্লা অসীম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এবং এটার কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যে ঘটে, রাসায়নিক বিক্রিয়া মূলত রাসায়নিক বিক্রিয়া ঘটাতে করে, রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ভূমিকা রাখে এই তাড়িৎচুম্বক বল, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ভূমিকা রাখে, এটা একটা কাজ, ঘটাতে ভূমিকা রাখে। আরও একটা কাজ আছে ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমরা জানি কি পরমাণু চার্জ নিরপেক্ষ, কারণ কি যে কয়টা প্রোটন থাকে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে এই যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, প্রোটন এবং ইলেকট্রন এর মধ্যে আকর্ষণ বল, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। আচ্ছা, কথা হচ্ছে তাহলে কি হইলো, দেখলাম যে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ভূমিকা রাখে তাড়িৎচুম্বক বল, এবং প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। আশা রাখতেছি তো তোমরা ব্যাপারটা বুঝছো, ঠিক আছে। তো এবং কথা হচ্ছে লাস্ট আমি একটা বল দেখাবো, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে তৃতীয় শক্তিশালী বল, তৃতীয় শক্তিশালী বল, এবং এর পাল্লাটা হচ্ছে 10⁻⁻18 মিটার ক্রমের। পাল্লা বা রেঞ্জ হচ্ছে 10⁻⁻18 মিটার ক্রমের, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় ভাঙনে ভূমিকা রাখে। এটার মূল কাজটা হলো তেজস্ক্রিয় ভাঙনে ভূমিকা রাখে, ঠিক আছে। তেজস্ক্রিয় ভাঙনে কি করে? তেজস্ক্রিয় ভাঙনে ভূমিকা রাখে। আর একটা ব্যাপার রাখে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় ভাঙনে ভূমিকা রাখে। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে বিটা ক্ষয় বা ইলেকট্রনের যে নির্গমন, সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বলের কারণেই হয়। আশা রাখতেছি যে এই মৌলিক বল যে চারটা বল আছে এই ব্যাপার সম্পর্কে তোমরা ক্লিয়ার। আর যখন তোমরা বইটা রিডিং করবে তোমাদের এই টপিকটা, এটা মূলত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হচ্ছে যখন তোমরা বইটা রিডিং করবে তখন দেখবে যে এই টপিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি এখন নিউটনের দ্বিতীয় সূত্রে চলে যাব। আচ্ছা, তো নিউটনের দ্বিতীয় সূত্র, হ্যাঁ,
আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। দ্রুত লিখবে আমার সাথে সাথে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? এবং বল যেদিকে ক্রিয়া করে আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন কথা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। একটু কমপ্লেক্স লাগতেছে বিষয়টা, কিন্তু আসলে বিষয়টা একেবারেই ইজি। ঠিক আছে, দেখো আমি এখানে একটা ব্যাপার লিখবো, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, ভরবেগরে আমরা কি জানি? ভর এম ইন্টু ভি, এটা দ্বারাই তো ভরবেগ জানি। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগের যে গুণফল, সেটা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, অর্থাৎ আমরা যারা বই রিডিং করছি আমাদের জানার কথা যে ভর ইন্টু বেগ ইকুয়ালস টু ভরবেগ, মানে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। আমরা সামনে দেখতেছি, সমস্যা নেই। তো কথা হচ্ছে তোমরা যারা এতদিনে তো বই রিডিং করার কথা একবার হইলো, ঠিক আছে? তাহলে আমরা জানি যে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, ভরবেগ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ। আচ্ছা, তাহলে এম ইন্টু ভি। তাহলে এখন ভরবেগের পরিবর্তনের হার, আগে বুঝি যে ভরবেগের পরিবর্তন, এতটুকু নিয়ে ডিল করি। তো পরিবর্তন মনে করো কি? মনে করো যে ভি মাইনাস ইউ, এটাই তো পরিবর্তন হলো, তাই না? আচ্ছা, তো ভি মাইনাস ইউ এটা কি হলো? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ, যেটাকে আমরা বলি কি ডেল ভি দ্বারা আমরা বুঝি যে ভরবেগের পরিবর্তন। এখন আমি যদি বলি যে ভরবেগের পরিবর্তনের হার, সেটা আমি যদি বলি যে ডেল ভি বাই টি, অর্থাৎ এই টিটাকে যদি বাদ দিই, এম ইন্টু ডেল ভি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর নিচে টি দেওয়া মানে এই টোটাল রূপে তো টি দেওয়া, মানে এম ইন্টু ডেল ভি বাই টি, যে কথা এম ইন্টু ডেল ভি বাই টি, একই তো কথা। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াইলো? এম ইন্টু ডেল ভি বাই টি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। হার মানে কি? নিচে সময় থাকা, ঠিক আছে? আচ্ছা, নিচে সময় আছে, তাহলে এম ইন্টু ডেল ভি বাই টি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এইটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করছি এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার, মানে এম ইন্টু ডেল ভি বাই টি। আচ্ছা, তো এখন কথা হইলো এফ সমানুপাতিক এই যে এম ইন্টু ডেল ভি মানে হচ্ছে এইটা কি? বেগের পরিবর্তন, মানে ভর বেগের পরিবর্তনের হার। আচ্ছা, বেগের পরিবর্তনের মান কি? বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন খেয়াল করো তো এই সূত্রটা চেনা জানা লাগে কিনা? আমরা যারা গতি চ্যাপ্টার পড়ে আসছি এই সূত্রটা তো আমরা পারি। ভি মাইনাস ইউ বাই টি মানে কি? ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে ত্বরণ। কারণ কি? ত্বরণ মানে কি? যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, মানে নিচে সময় থাকা। এটা কি তো আমরা কি বলছিলাম? এটা কি ত্বরণ বলছিলাম? এটি তো ত্বরণ নির্ণয় সূত্র, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কাজেই আমরা বলতে পারি এফ সমানুপাতিক এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি মানে কি? এম ইন্টু এ। আচ্ছা, ভালো কথা। তো এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু কে ইন্টু এম এ। এখন কথা হচ্ছে এই যে কে যেটা আছে এইটাকে মানে সমানুপাতিক, আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক বসাইতে হয়। সেই ধ্রুবককে আমরা কে দ্বারা কনসিডার করতেছি, বিবেচনা করতেছি। তাহলে এখন আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ, তার মানে কি? কে এর মান, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে কে এর মান, এখানে কে এর মান কি দাঁড়ালো? মানে এই কেটাকে আমরা মূলত নিউটন, এই যে কে যেটা, এটার মান নিশ্চয়ই ওয়ান থাকার কারণে তো এম এ হয়েছে, কারণ ওয়ান দ্বারা এম এ কে যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি এম এই থাকবে। ঠিক আছে, তাহলে তার মানে কি? তার মানে কে এর মান অন ধরা হয়েছে। আর এই কে এর মান যে অন ধরছি, এই যে এই কে যেটা, এটাকে আমরা মূলত তোমরা ইন্টারে বা তখন তোমরা পাবে, ঠিক আছে ইনশাল্লাহ,
যে এই কে যেটা আছে এই কেটাকে আমরা মূলত নিউটনস কনস্ট্যান্ট বিবেচনা করি, আর নিউটনস কনস্ট্যান্টকে আমরা মূলত 1 কনসিডার করি। ঠিক আছে, তো কে এর মান কি ধরছি, কে ইকুয়ালস টু 1। ঠিক আছে, আর কথা হচ্ছে এই যেটা আছে কে যেটা আছে এটাকে মূলত আমরা কি কনসিডার মানে কি বলবো, সেটা হচ্ছে নিউটনস কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 1। আচ্ছা, তো আশা রাখতেছি ব্যাপারটা কিভাবে কি হয়েছে তোমরা বুঝতে পারছো। এবং কথা হচ্ছে এই সূত্রটাই আমরা কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতে দেখছিলাম যে এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা দ্বারা বল মেজার করা হয় বা বলের যে পরিমাপ সেটা হচ্ছে মূলত আমরা করি হচ্ছে বলের পরিমাণ নির্ণয় করি হচ্ছে আমরা এফ ইকুয়ালস টু এম এ এই সূত্র দ্বারা, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, যেখানে এই যে এফ দ্বারা কি বলের পরিমাণ, ঠিক আছে, মানে বলের যে পরিমাপ করব বা বলের পরিমাণ নির্ণয় করবো হচ্ছে এফ দ্বারা, ঠিক আছে, প্রকাশ করি আমরা। আর এম দ্বারা কি প্রকাশ করা হয়, ভর, আর এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ, অর্থাৎ বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা বিষয় এখান থেকে বলি, সেটা হচ্ছে তো এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। তো খেয়াল করো, আমি সূত্রে চলে যাই, সেটা হচ্ছে আমি একবার চেক করি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। আচ্ছা, এটা তো আমরা সূত্রের মাধ্যমে দেখছি। এবার আমরা হচ্ছে একটু মানে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরো এখানে সাপোজ একটা মার্বেল আছে, হ্যাঁ, এখানে একটা মার্বেল বা মনে করো, হ্যাঁ, এখানে একটা ফুটবল আছে, মনে করো এখানে এটা মনে করো একটা ফুটবল। ঠিক আছে, এখন এই ফুটবলটাকে কিক করা হইলো, মনে করো যে অনেক বলে এখানে ধর মনে করো যে 100 নিউটন বলে কিক করা হইলো। তাহলে 100 নিউটন বলে যদি কিক করা হয়, তাহলে বস্তুটা যেই বেগে যাবে ঠিক এই একই বলটাকে যদি আমরা ঠিক এই সেম বলটাকে যদি আমরা এফ ইকুয়ালস টু 1000 নিউটন বল প্রয়োগ করি, মানে 100 নিউটনের 10 গুণ 1000 নিউটন বল প্রয়োগ করছি, মানে অনেক বল প্রয়োগ করছি, এটা থেকে 10 গুণ বেশি বল প্রয়োগ করছি। তার মানে কি, যেহেতু এফ সমানুপাতিক এই এম ইন্টু ডেল ভি বাই টি, মানে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগের পরিবর্তনের হার ঠিক 10 গুণই হবে, এটাই আমরা বুঝছি। মানে কথা হচ্ছে যদি ভরবেগ আমরা মানে বল যদি আমরা বেশি প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে বেশি, হ্যাঁ, আর যদি কম প্রয়োগ করি, যেমন এটাতে কম প্রয়োগ করছি, তার মানে ভরবেগের পরিবর্তনও হবে কম। ঠিক আছে, আর যদি বেশি প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনটা হবে বেশি। এই ব্যাপারটাই মূলত বোঝানো হয়েছে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করে, গভীর মনোযোগ দাও, সেটা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। যেমন এই বলটাকে আমরা প্রয়োগ করছি এই দিকে, এটা তো একদম ক্লাসের শুরুতেই আমি বুঝেছিলাম। ধরো এইদিকে আছে ইস্ট, মানে পূর্ব দিকে বল প্রয়োগ করছি, তাহলে বলটা তো পূর্ব দিকেই যাবে। এমন তো হয় না যে আমরা পূর্ব দিকে বলকে কিক করি কিন্তু বল যায় হলো পশ্চিম দিকে, এমন তো হয় না। কিক পূর্ব দিকে করলে বল পূর্ব দিকেই যায়। ঠিক আছে, আচ্ছা, এটাই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এটা। আমি যখন এই এফ ইকুয়ালস টু এম এবং যখন আমি চিত্রকে দেখাই দিয়েছিলাম তখন কিন্তু আমি বলছি যে পরবর্তীতে আমি এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাই বলবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখন আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, ওকে, তো এটা আমরা কোত্থেকে পাইছি, নিউটনের সেকেন্ড ল থেকে পাইছি, যে বল যেদিকে ক্রিয়া করব, যেমন এইদিকে বল প্রয়োগ করছি, বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকেই হবে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা পাইছি। তো ব্যাপারটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিক্যালি একটু মানে প্র্যাকটিক্যালি বোঝা কমপ্লিট। তো এখন আমাদের যে ঘটনাটা মানে ঘটতেছে সেটা হচ্ছে আমাদের ভরবেগ বিষয়টা। আচ্ছা, এবার আমাদের ভরবেগ বিষয়টা চলে আসি আমি। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা বুঝতে পারতেছি এবং এটা দেখলাম যে এটা দ্বারা মূলত বলের পরিমাণ নির্ণয় করি বা বলের পরিমাপ বা মেজারমেন্ট করা হয় নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি এই যে এই সূত্রটা আশা রাখতেছি যে তোমরা লিখে নিছো এবং সূত্রটা বুঝছো। আমাদের বোঝা কমপ্লিট সূত্রটা, আলহামদুলিল্লাহ। এবার আমাদের একটা টপিক বুঝতে হবে, সেটা হচ্ছে ভরবেগ। আচ্ছা, ভরবেগ টপিকটা লিখে দিচ্ছি আমি, সবাই লিখবে দ্রুত। ভরবেগ, আচ্ছা, প্রশ্ন হলো ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে, অর্থাৎ
পি মানে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, ঠিক আছে, ইকুয়ালস টু এম ইন্টু ভি। এখন প্রশ্ন হলো এই চিহ্ন দ্বারা কি বুঝাইলাম? এই চিহ্নটা হচ্ছে ভেক্টর চিহ্ন। তোমরা যারা ম্যাথমেটিক্স বা ওই যে হায়ার ম্যাথে ভেক্টর চ্যাপ্টার পড়ছো, দেখছো যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। আমি আশা রাখতেছি তোমাদের সবারই অলমোস্ট ক্লিয়ার আছে, কম কম বেশি। এটা কিন্তু ভেক্টর সাইন, ঠিক আছে। অর্থাৎ বলের মতো ভরবেগেরও কি আছে, মান, মানে ভরবেগকেও প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই লাগে, যে কারণে ভরবেগটাও একটা ভেক্টর রাশি। আর সহজে যদি তুমি বুঝো, দেখো বেগ একটা ভেক্টর রাশি, আর এম হচ্ছে মানে ম্যাস বা ভর যেটা আছে এটা হচ্ছে স্কেলার রাশি, আর বেগ যেটা আছে এটা ভেক্টর রাশি। আর ভেক্টর আর যদি স্কেলার গুণ করা হয় তাহলে আলটিমেটলি ভেক্টর রাশি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই পি হলো মূলত কি, পি হচ্ছে, তোমরা লিখে নাও, পি হলো ভরবেগ, আর এম হচ্ছে কি, এম হচ্ছে নর্মালি ভর যেটা একটা স্কেলার রাশি, আর ভি হচ্ছে বেগ যেটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ ভর ইন্টু বেগ, মানে ভরবেগ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ। আশা রাখতেছি তোমাদের ক্লিয়ার, ওকে। তো এখন কথা হচ্ছে আমাদের তাহলে একক বের করতে হবে। একক তো খুবই সহজ, আমি অন্য পেন ইউজ করি। আচ্ছা আচ্ছা, এককটা আমি বের করতেছি, দেখো একক, খেয়াল করো, এই যে এম যেটা আছে না, এম মানে কি ভর, আর ভরের এসআই একক কি, ভরের এসআই একক হচ্ছে কেজি, ঠিক আছে, তাহলে কেজি। আর কথা হচ্ছে ভি যেটা আছে বেগ, বেগের এসআই একক আমরা সবাই জানি, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তার মানে কি একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি হবে, মাত্রা সমীকরণ হবে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, কেজি। আচ্ছা কেজি মানে কি, কার এসআই একক কেজি, কেজি হচ্ছে ভর বা ইংলিশে বলা হয় ম্যাস, ম্যাসের এসআই একক হচ্ছে কেজি। সেই এম থেকে সেই ম্যাসের যে প্রথম লেটারটা অর্থাৎ ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এমটা আমরা ব্যবহার করব। আচ্ছা এখন পরে আসি আমি মিটার। আচ্ছা আমি বলি যদি যে মিটার কার এসআই একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক, দৈর্ঘ্য বা ইংলিশে বলা হয় লেন্থ, লেন্থের এসআই একক হচ্ছে এল, ঠিক আছে। তার মানে কি, তার মানে ক্যাপিটাল এল, তার মানে লেন্থ থেকে ক্যাপিটাল এল নেওয়া হয়েছে। আচ্ছা এবার আছে সেকেন্ড, মানে এস টু দি পাওয়ার -1 বা কেজি মিটার পার সেকেন্ড আছে, এইভাবে বলা হয়। তাহলে এই যে সেকেন্ড আছে, আমি যদি বলি যে সেকেন্ড, এটা কার এসআই একক, সেকেন্ড হচ্ছে টাইম, মানে সময় বা ইংলিশে বলা হয় টাইম, এর এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখন কথা হচ্ছে এই জন্য আমরা টাইমের টি নিব, ঠিক আছে। তাহলে মানে এমএলটি ইনভার্স 1, ওকে, এমএলটি ইনভার্স 1 হচ্ছে মাত্রা সমীকরণ। আশা রাখছি ভরবেগের না ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার খালি বাকি আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটু বোঝা। সাপোজ মনে করো যে এইখানে ছোট একটা মিনি বাস আছে, এখানে ছোট একটা মিনি বাস আছে, মনে করো যে এই মিনি বাসটার মনে করো যে এম এর মান মনে করো 100 কেজি, হ্যাঁ, এবং মনে করো যে মিনি বাসটা এই দিকে, এই যে বলছিলাম কি ভরবেগকে প্রকাশ করার জন্য কি লাগে, মান এবং দিক উভয়ের প্রয়োজন আছে, কাজেই ভরবেগ একটা ভেক্টর রাশি। তার মানে ভি আছে মনে করো যে 10 মিটার পার সেকেন্ড, তার মানে এইটার পি এর মান কত হবে, এম ইন্টু ভি, দ্যাট মিনস 100 ইন্টু 10, 100 ইন্টু 10 হুইচ ইজ 1000, আমি একবার লিখে দিলাম যে 1000 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ। অপরদিকে মনে করো যে এইখানে কি হইল, এটা বড় একটা বাস আছে, বা এটাকে বলবো কি বিগ বাস। আচ্ছা বিগ যে বাসটা আছে, এইটা মনে করো যে এইদিকে ভি মনে করো এই সাপোজ সেম বেগ 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর এর ভর মনে করো যে 1000 কেজি, হ্যাঁ। তাহলে এর 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 কি এর ভরবেগ কি হবে, পি ইকুয়ালস টু এম ভি, তার মানে 1000 ইন্টু 10, দ্যাট মিনস 10,000 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে এর থেকে প্রায় 10 গুণ। দেখো বেগ কিন্তু সেম, বেগ সেম, কিন্তু এই বাসটার ভর বেশি হওয়ার কারণে আলটিমেটলি ভরবেগ এটার বেশি হয়ে গেছে, 10,000 কেজি মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এই ব্যাপারটা দিয়ে ভরবেগের ব্যাপারটা তো আমরা একটু হলেও ক্লিয়ার হইলাম, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে ভরবেগটা আসলে মূলত কি কাজে লাগে। ভরবেগটা লাগে হচ্ছে সংঘর্ষের পরে একাধিক দুই বা ততোধিক কোনো বস্তুর পরিণতি সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদের ভরবেগের টার্মটা কাজে লাগে। আশা রাখতেছি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আমি ভরবেগের যে পরিবর্তনটা আছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়, দেন আমরা সংঘর্ষতে চলে যাবো ডিরেক্ট। আচ্ছা আমাদের আর সামান্য কিছু টপিক বাকি আছে, সামান্য কিছু টপিক আমরা ক্লিয়ার করি, আমরা ডিরেক্ট
মানে বোর্ডের যে সিকিউ আছে বোর্ডের সিকিউ প্র্যাকটিস করতে চলে যাব ইনশাআল্লাহ। তো খেয়াল করো ভরবেগের পরিবর্তন, আমরা জানি কি যে পরিবর্তন মানেই হচ্ছে, তোমরা দ্রুত লিখবে ওইটা নিচেই লিখবে, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। আচ্ছা আমরা জানি কি যে পরিবর্তন মানে কি, কোনো কিছু বিয়োগ করা, অর্থাৎ ডেল পি, ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়ালস টু P2 মাইনাস P1। আচ্ছা তো এখন কথা হচ্ছে, মনে করো এটার একটা এক্সাম্পল আমি দেই। সাপোজ মনে করো যে এখানে একটা আছে, দেয়াল আছে, হ্যাঁ, এই একটা দেয়ালে মনে করো যে আমি ছোটবেলায় করতাম, মানে প্রচুর পরিমাণে ক্যাচ প্র্যাকটিস করতাম, মানে বল দেয়ালে মারতাম আবার সেগুলো আসলে ক্যাচটা ধরতাম, ঠিক আছে। তো সাপোজ তুমিও মনে করো যে সেই ছোটবেলায় ফিরে যাও, মনে করো ক্যাচ প্র্যাকটিস করতেছো, বলটা এই দিক বরাবর মনে করো মারছো দেয়ালে, ঠিক আছে। আর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। তো মনে করো বলটা মারছো এইদিকে, আর নিউটনের থার্ড ল অনুসারে আমরা কি জানি যে বলটা এইদিকে মারছো, বলটা ঠিক সেম বরাবরই ক্রিয়া করে চলে আসবে, ঠিক না, মানে এটাই হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে প্রতিক্রিয়া। নিউটনের থার্ড ল অনুসারে মনে করো যে তুমি বলটা দেয়ালে মারছো, মনে করো এখানে তো ঘর্ষণ টর্ষণ কিচ্ছু নাই, মনে করো যে এই দেয়ালটা একদম মসৃণ, ঠিক আছে, যে কারণে তুমি বলটা ঠিক যেই বেগে মারছো, মানে যেই বলে যেই লেভেলে ক্রিয়া করছে বলটা এই দিক বরাবর, ঠিক সেই লেভেলেই কি করবে, সেই লেভেলেই বলটা তোমার কাছে ব্যাক চলে আসবে। নিউটনের থার্ড ল থেকে তো আমরা এটাই জানি, ঠিক আছে। তো মনে করো বলটা ঠিক এই দিক বরাবর চলে আসছে, ওকে, তো চলে আসছে। এখন তাইলে এবার কথা হচ্ছে, এই বলটা মনে করো যে এই বলটা সাপোজ মনে করো P1 বা প্রথম ভরবেগটা ছিল কি, মনে করো যে প্রথম ভরবেগটা ছিল mv, ঠিক আছে। তাহলে মনে করো যে P2 কি হবে, P2 এর মানও ধরো mv হবে, তাই না, তাহলে এখন আমি যদি বলি যে তুমি বলটাকে মারছো এই দিক বরাবর mv ভরবেগে, মানে বলটাকে তুমি দেয়ালে মারছো ভি বেগে, তাহলে বলটার ভরবেগ আলটিমেটলি m ইন্টু ভি mv, এবং নিউটনের থার্ড ল অনুসারে প্রতিক্রিয়াটা তো সেমই হবে, ঠিক না, তা সেম প্রতিক্রিয়া বরাবর আসছে মানে mv। তাহলে এখন আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কত, তাহলে তুমি কি বলবে আনসারে বলবে যে P2 মাইনাস P1, ঠিক না, অর্থাৎ mv মাইনাস mv মাইনাস mv ইকুয়ালস টু 0। এটা হইল, তুমি কোনো একটা দেয়ালে বল মারছো mv বেগে, ঠিক তোমার কাছে mv বেগেই ব্যাক নিছে, তার মানে কি ভরবেগ 0, মানে তুমি কোনো বেগ অনুভবই করো নাই, মানে ভরবেগ কোনো কিছুই অনুভব করো না, এটা তো হওয়ার কথা না। রেদার এরকম হওয়ার কথা যে কোনো একটা বল অনেক জোরে মারলাম, বলটা আল্লাহ না করুক এসে মুখে পড়লো বা কোনো একটা সেন্সিটিভ অঙ্গে পড়লে দেখা যাচ্ছে আমাদের কি, বা বুকে পড়লে বা মানে দেখা যাচ্ছে যে অনেক ব্যথা বা অনুভূত হয়, মানে ভরবেগটা ভালোই অনুভূত হয়, ঠিক আছে। তোমরা যখন বড় হয় ঘূর্ণন গতি করবে তখন দেখবে যে এরকম একটা ফিল, যেটাকে ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো কথা হচ্ছে একটা না একটা তো ভরবেগ অনুভূত হবে, কিন্তু এই 0 এটা তো আসলে সম্ভব না। তো কথা হচ্ছে এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা বা ভুলটা কি, ভুলটা হচ্ছে সাপোজ আমি এই দিক বরাবর আমি কি বলছিলাম যে ভরবেগ এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এইটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তার মানে কি, যখন আমরা এই দিক বরাবর মারছি, এই দিকটাকে যদি আমি প্লাস বা পজিটিভ ধরি, তোমরা ওই যে গতি চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম না যে নিচের দিক বরাবর আমরা কি ধরছিলাম আমাদের সুবিধার জন্য, এই ধারাটা তোমার নিজের মতো করেই ধরলে হয়, ঠিক আছে। তো কথা হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য ওই যখন পরন্ত বস্তুর ম্যাথগুলো করতেছিলাম তখন আমরা কি দেখছি যে নিচের ক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে যে নিচে পড়ে সেটার ক্ষেত্রে আমরা ধরছিলাম পজিটিভ, আর যখন আমরা উপরে উঠাই অভিকর্ষ মানে বলের বিরুদ্ধে কাজটা করি তখন আমরা ধরছিলাম নেগেটিভ, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এই দিক বরাবর মারছি, এটাকে ধরলাম আমরা পজিটিভ, আর এই দিক বরাবর যে ফেরত আসছে এইটাকে আমরা ধরলাম নেগেটিভ, ওকে, আচ্ছা নেগেটিভ। আচ্ছা তো কথা হইল, তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ম্যাথগুলো আমরা বলছি কি যে নিজের ইচ্ছা মতো ধরা যায়। তো আমি যেটা বলছি P2 মাইনাস P1 শেষ ভেক্টরে পজিটিভ ধরা ভালো, শেষ ভেক্টরকে পজিটিভ ধরা ভালো, এই কারণেই ভালো। কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তো এই যে P2 যেটা আছে এটা ধরলাম পজিটিভ, ওকে, এই দিকটা তবে এখানে কথা আছে, এটা যদি আমি ধরি পজিটিভ, এটা তো আমার নিজের ইচ্ছা মতো আমি ধরতে পারি, এটাকে যদি আমি ধরি পজিটিভ তাহলে মাস্ট এইটার ডিরেকশন আর এইটার ডিরেকশন যদি ব্যতিক্রম, তাহলে এটা যদি পজিটিভ এটা অবশ্যই মাস্ট নেগেটিভ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই কারণেই শেষ বেগটাকে পিয়নটা শেষ বেগ, পিয়নটাকে আমরা এই কারণেই নেগেটিভ ধরা ভালো, কারণ হচ্ছে যখন আমরা ম্যাথমেটিক্যালি বসাবো ধরো এমভি মাইনাস এই পিয়ন যেটা আছে অর্থাৎ শেষ যেটাকে আমরা ধরছি এটাকে যদি আমি পিয়ন যেটা আছে, হ্যাঁ পিয়ন, এটাকে যদি আমি নেগেটিভ ধরি অর্থাৎ মাইনাস এমভি, তাহলে আলটিমেটলি মাইনাসের সূত্র যে আলটিমেটলি প্লাস হয় 2mv। হ্যাঁ, যদি আমরা
যদি আমরা তোমার হচ্ছে এইটাকে যদি ধরতাম মানে মাইনাস ধরতাম, এটাকে প্লাস ধরতাম, তাহলে আনসার একই আসতো, কিন্তু একটা মাইনাসের ঝামেলা থাকতো। এই কারণে আমরা শেষ বেগটাকে পজিটিভ ধরাটা বেটার। ওকে, তাহলে আলটিমেটলি আনসার থাকবে 2mv। আশা রাখতেছি ব্যাপারটা ক্লিয়ার আমাদের, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অর্থাৎ ভরবেগ যেটা ভেক্টর রাশি, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাবো, সেটা হচ্ছে সংঘর্ষ। আমি একবার চেক করতেছি, হ্যাঁ সকল কিছু অলকে আছে। আচ্ছা, সংঘর্ষ, ঠিক আছে। আচ্ছা, সংঘর্ষ। ঠিক আছে, তো খেয়াল করো, সংঘর্ষ ব্যাপারটা আমরা বুঝি, দ্রুত দেখবে। আচ্ছা, মনে করো যে এটা একটা রাস্তা, হ্যাঁ, এই রাস্তার মধ্যে মনে করো যে সাপোজ এইখানে একটা মার্বেল আছে, এখানে একটা মার্বেল আছে, মার্বেলটা ধরো, হ্যাঁ এখানে ধরো একটা মার্বেল আছে, এমন ভরের একটা মার্বেল আছে, এটা মনে করো যে এমন ভরের একটা মার্বেল, ঠিক আছে। মনে করো এটা ডিজাইন আছে মার্বেলে, এবং এই মার্বেলটা মনে করো যে u1 বেগে ছুটতেছে। কি বেগে ছুটতেছে? u1 বেগে এইদিকে ছুটতেছে। আচ্ছা, আর এই সেম রাস্তায় মনে করো যে এইখানেও একটা মার্বেল আছে, এখানেও মনে করো যে একটা মার্বেল আছে, হ্যাঁ এইটার ভর আর এইটার ভর ধরো সেম, ঠিক আছে। এটা হচ্ছে যে m2 ভরের একটা মার্বেল, এবং এই মার্বেলটা মনে করো যে u2 বেগে এইদিকে গতিশীল, ঠিক আছে। আর এই মার্বেলটা u1 বেগে এইদিকে গতিশীল। এখন আমি যদি বলি যে u1 ইজ গ্রেটার দ্যান u2, তাহলে একটা সময় যে কি হবে, একটা সময় যে মানে u1 এই যে m1 ভরের যে মার্বেলটা, এইটার বেগ m2 ভরের, m1 ভরের গতিশীল মার্বেলটার যে বেগ, আদি বেগ, সেইটা m2 ভরের গতিশীল মার্বেলের আদি বেগ অপেক্ষা বেশি। তাহলে যদি বেশি হয়, অর্থাৎ এইটার বেগ যদি বেশি হয়, একটা সময় এদিক যেতে 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 এইটাকে কি করবে, ধাক্কা দিবে বা সংঘর্ষ করবে, এর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হইলো, তো ধরো হচ্ছে সেটাই ধরো ঘটলো, মনে করো যে সংঘর্ষ হইলো, সংঘর্ষ, এদের মধ্যে কি হইলো, এদের মধ্যে সংঘর্ষ হইলো, ঠিক আছে। তো সংঘর্ষের ফলে কি হবে দেখো, মানে এটা ছিল m1 ভর আর এটা ছিল হলো m2 ভর, ঠিক আছে। এইদিকে যেতে 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 সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের ফলে এটা হলো m1, এটা হলো m2, এদের মধ্যে সংঘর্ষের ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো বেগটা চেঞ্জ হয়ে যাবে। মানে এদের যে মানে এদের যে এই যে দুইটা মার্বেল, m1 ভরের মার্বেল, মানে ভর সেমই থাকবে। নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স, বা এই আমরা বল নিয়ে যে ডিল করি, ঠিক আছে। কথা হচ্ছে তোমাদের লেভেলে তোমরা যে বলগুলো নিয়ে ডিল করো, এই বলগুলো অলওয়েজ কি থাকবে, মানে অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। অর্থাৎ যেই বলের মানে চেঞ্জ হয় না, বল আগে যা মানে সরি যেই ভরের মানে চেঞ্জ হয় না, অর্থাৎ ভর আগে যা ছিল পরেও তা থাকে, ঠিক আছে। তোমাদের লেভেলে ভর অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ যা চেঞ্জ হয় না। অর্থাৎ ভর যদি আগের কোনো যে কোনো একটা দশায় যদি 10 কেজি থাকে কোনো একটা বস্তুর, তাহলে এর সংঘর্ষক বা যাই হোক না কেন, ওইটার ভরটা আমরা পরবর্তীতে 10 কেজি বিবেচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে m1 এর ভরটা কি থাকবে, এটা সেম থাকবে। আচ্ছা, কিন্তু এই যে বেগটা, যে এই বস্তুটা আগে কি u1 বেগে চলতেছিল না, এখন আর u1 বেগে চলবে না সংঘর্ষের পর। আমি প্র্যাকটিক্যালি বুঝাবো, সমস্যা নেই, তোমরা আগে বুঝো, তোমরা আগে বুঝতে থাকো, বুঝবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, তাহলে এই বস্তুটা সংঘর্ষের পর v1 বেগে, মানে বেগটা চেঞ্জ হয়ে যাবে, v1 বেগে ছুটবে। আমি ব্যাপারটা বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, সমস্যা নেই, তোমরা আগে লেখো আর বুঝতে থাকো। আর m2 ভরের, এই m2 ভরের যেইটা ছিল মার্বেলটা ছিল, m2 ভরের যে মার্বেলটা ছিল, হ্যাঁ m2 ভরের যে মার্বেলটা ছিল, এ হচ্ছে v2 বেগে কি হবে, m2 ভরের মার্বেলটা v2 বেগে ছুটতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ বেগটা চেঞ্জ হয়ে গেছে, এই আগে u2 বেগে ছুটতেছিল, কিন্তু সংঘর্ষের পর এ চলবে v2 বেগে, আর সংঘর্ষের পর এ চলবে v1 বেগে। এখন প্রশ্ন হইলো, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা কিভাবে বুঝতে পারি। তোমরা একটু ইমাজিন করো আমার সাথে সাথে, ছোটবেলায় আমরা যদি কখনো মার্বেল খেলা দেখে থাকি, মার্বেল খেলা দেখলে আমরা এই ব্যাপারটা মনে পড়ার কথা। সাপোজ কেউ একজন মার্বেলটাকে মারছে, মার্বেলটাকে মারার ফলে ধরো মানে সাপোজ কোনো একটা মার্বেল স্থির আছে, কোনো একটা মার্বেল স্থির আছে, আমরা কি করলাম, আমরা আর একটা মার্বেল দিয়ে ওই যে মার্বেলটা স্থির আছে ওকে কি করলাম, ওকে সংঘর্ষ লিপ্ত করাইলাম। তাহলে যেই মার্বেলটা ছিল স্থির, ওর বেগ কি ছিল, ওর বেগ ছিল u2 = 0 মিটার পার সেকেন্ড। আর u1 বেগে কোনো একটা মার্বেলকে আমি মারছিলাম, সাপোজ 5 মিটার পার সেকেন্ড বেগেই ধরো মারছিলাম, ঠিক আছে। তো মারার ফলে কি হয়েছিল, ওইটার বেগ মনে করো যে সাপোজ ধরে নাও যে 5 মিটার পার সেকেন্ড। এবং তোমরা খেয়াল করবে, যদি মার্বেলটা ওই
স্থির মার্বেলকে আঘাত করে কোনো একটা গতিশীল মার্বেল, তখন তোমরা একটা ব্যাপারে অ্যানালাইজ মানে ইমাজিন করো, সেটা হচ্ছে তোমরা দেখবে যে যেই মার্বেলটা ছিল মানে যেই মার্বেলটা স্থির ছিল ওই মার্বেলটা স্থির থেকে গতিশীল হয়ে গেল, তার মানে কি বেগ চেঞ্জ হয়েছে, বেগ চেঞ্জ হয়েছে, অর্থাৎ U2 আর U2 রইল না, V2 হয়ে গেছে। আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝাইছি, এরকম আরো উদাহরণ আছে, আমি দিব, সমস্যা নেই, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ। আর আর যেই মার্বেলটাকে আমি করছিলাম মানে গতিশীলভাবে মারছিলাম, ও দেখবা যে অনেক সময় মার্বেলটা স্থির হয়ে যায়, মানে মার্বেলটা সংঘর্ষ খেয়ে স্থির হয়ে যায় বা কিছুক্ষণ ঘুরতে 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 থেমে যায়, এরকমটাই অনেক সময় হয়। তোমরা যদি ইমাজিন করো তোমাদের মনে পড়ার কথা, তাহলে কি হইলো, যারা আমি মারছি U1 বেগে, সে আর একটা অন্য একটা বেগ প্রাপ্ত হয়ে গেল, V1 হয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ আছে। সাপোজ কোনো একটা লাটিম স্থির আছে, আমি একটা অন্য একটা লাটিম দিয়ে সংঘর্ষে লিপ্ত করাইলাম, হ্যাঁ, ফলে যে লাটিমটা স্থির এক জায়গায় ছিল ও দেখা যাচ্ছে সংঘর্ষের পর অনেক দূর ছিটে গেল, একটা বেগ প্রাপ্ত হয়ে অনেক দূর ছিটে গেল। আর যারা আমি করছি সংঘর্ষে লিপ্ত করেছি, ও দেখা যাচ্ছে ওখানে হয় ও আরেকটু অন্য একটা বেগ প্রাপ্ত হয়, কিছুক্ষণ এদিক গেল, এরকম থেমে গেল। এইরকম অনেক উদাহরণ আছে বাস্তবিক ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি আশা রাখতেছি যে সংঘর্ষের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, বাট এতটুকু লিখে নিবে যা যে তোমার আচ্ছা U1 এবং U2 হলো U1, এই ব্যাপারটা তোমরা লিখে নেবে যে নোট তোমরা নিচে লেখো, আমি হচ্ছে জায়গা নেই দেখে মানে ডানে লিখতেছি। আচ্ছা, নোটটা লেখো যে U1 এবং U1 এও U2 হলো সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের বেগ, সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের বেগ, ঠিক আছে। আচ্ছা, এবং আচ্ছা আর হচ্ছে V1, এটা মনে করো 1 নম্বর পয়েন্ট, আর এটা মনে করো যে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আর V1 ও V2 হলো সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগ। আচ্ছা, ঠিক আছে। তো আমি আশা রাখতেছি যে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা টপিকস দেখবো, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। আশা রাখতেছি তোমরা এতটুকু বুঝছো এবং লিখে নিছো। আচ্ছা, আমাদের একদম ছোট দুইটা টপিকস, এই একদম ছোট দুইটা টপিকস ক্লিয়ার হইলে আমরা সিকিউ প্র্যাকটিসে ঢুকে যাব ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি হচ্ছে যে টপিকটা লিখবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসলে কি জিনিস, ঠিক আছে। এটা খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে একাধিক বস্তুর, সবাই দ্রুত লিখবে, একাধিক বস্তুর সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে, সমষ্টি সর্বদা সমান থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে মনে করো আমরা দুইটা বস্তু নিয়ে ডিল করতেছি, ধরো তো আমরা দুইটা বস্তু নিয়ে ডিল করতেছি, তাহলে এখন কি দেখলাম, একাধিক বস্তু। তাহলে আমরা মনে করি একাধিক বস্তু বলতে দুইটা বস্তু নিয়ে আমরা প্রথমে ডিল করতেছি। প্রথমে কি দুইটা বস্তু নিয়ে ম্যাক্সিমাম টাইম তোমাদের লেভেলে, এসএসসি লেভেলে আমি ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবে যে এই মানে দুইটা বস্তু নিয়ে ম্যাক্সিমাম টাইম, যদি তোমাদের সিকিউ আসে দেখবে যে ম্যাক্সিমাম টাইম দুইটা বস্তু দিয়েই দিবে ইনশাআল্লাহ। ওকে, তো খেয়াল করো, একাধিক বস্তু বলতে আমরা দুইটা বস্তু নিয়ে ধরলাম, ধরো সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান। ধরো দুইটা বস্তু নিয়ে যদি ডিল করি, তাহলে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1 এবং পরের যে বস্তুটা সেটার ভরবেগটা হচ্ছে m2 u2। এদের যে সমষ্টি অর্থাৎ m1 u1 হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে m2 u2। এদের সমষ্টি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু পরের ভরবেগের সমষ্টি। তাহলে পরের ভরবেগ কি আমরা দেখছি কি, যে সংঘর্ষের ফলে কি হয়, সংঘর্ষের ফলে বস্তুর ভরবেগ চেঞ্জ হয়ে যায়।
তাহলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হবে কি m1 v1 প্লাস m2 v2। এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের যে সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা এবং সংঘর্ষের পূর্বের যে ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের এবং সংঘর্ষের পরে যে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি এরা পরস্পর কি সমান। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মাস্ট মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, সকল সূত্র আমি যা কিছু ক্লাসে পড়াই সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো টপিকসই ইম্পর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে। ক্লাসে আমি যা কিছু লেখাবো লিখে নিবে এবং মনোযোগ সহকারে বুঝবে যে কি পড়াই এবং এইচডব্লিউগুলো টাইমলি করবে। ঠিক আছে, তাহলেই আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা সকলেই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। তো এখন বিষয় হচ্ছে এখানে একটা ব্যাপার ঘটতেছে, এই ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ঘটলে আমাদের কি হয়, দেখালে ভালো হয়। ঠিক না, ধরো ওই যে কিছুক্ষণ আগে যে আমি মার্বেল দেখাইছিলাম, মনে করো যে m1 u1, ঠিক আছে, এদিক বরাবর u1 বেগে চলতেছিল, আর এটা কি ছিল, এটা ছিল যে তো m2, আর এদিক বরাবর u2 বেগে, এদিক বরাবর u2 বেগে চলতেছিল। ঠিক আছে, এই একই মানে সেম রাস্তা বরাবর। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। তাহলে এখন কথা হচ্ছে এটা মনে করো আঘাত করলো, আঘাত করার ফলে বা সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি হলো, একটা হয়তো কম বেগ নিয়ে যায় আর একটা কি আর একটা বেশি বেগ নিয়ে যায়। বা তোমরা এই যে মার্বেলের ব্যাপারটা ইমাজিন করো, মার্বেলের ব্যাপারে আমি কি বলছিলাম যে একটা কি হয়েছে, একটা গতিশীল মার্বেল হয়েছে, একটা হয়তো বেগটা একটু স্লো হয়ে গেছে আর একটা বেগ বাড়ছে। তো কথা হচ্ছে বেগ স্লো হয়েছে বেগ বাড়ছে, ভর সেম আছে, কিন্তু একটার বেগটা একটু স্লো হলো আর একটা বেগ বাড়লো। প্রথম অবস্থায় একটার বেগ ছিল বেশি আর একটা বেগ ছিল কম। সংঘর্ষের পর কি হলো, সংঘর্ষের পর আমি দেখলাম যে একটার বেগ সংঘর্ষের আগে দেখলাম যে একটা বেগ ছিল বেশি, মানে যেটা মারছি একটা ছিল স্থির, ওটা তো একদম কম বা স্থির আছে। ঠিক আছে, আর যেটা দিয়ে মারছিলাম স্ট্রাইক বা হচ্ছে আমরা যদি বলি মার্বেলের ক্ষেত্রে যেটা দিয়ে মারছি সেটা কি ছিল, সেটা হচ্ছে বেগটা বেশি ছিল। আর আমরা কি দেখলাম যে যারে স্ট্রাইক করছে সে ছিল স্থির, তার বেগটা বাইরে গেছে গা। আর যে হলো যে মানে অনেক সময় দেখা যাচ্ছে মার্বেল থেমেও যায় স্ট্রাইক করার পর, কিছুক্ষণ পর থেমে যায়। তো কথা হচ্ছে ওর বেগটা তো কমছে, মানে যে যারে আমি মারছিলাম অনেক বেশি বেগ নিয়ে যাইতেছিল, কিন্তু স্ট্রাইক বা সংঘর্ষের পর কি হলো, সংঘর্ষের পর মানে কলিশন বলা হয় ইংলিশে, কলিশনের পর হচ্ছে দেখা যাচ্ছে ওই বস্তুটার বেগটা কমে গেছে, যার বেগ ছিল আগে বেশি তার বেগটা কমে গেছে। পক্ষান্তরে যে ছিল স্থির তার কি হলো, সে গতিশীল হয়ে গেল, মানে বেশি গতিপ্রাপ্ত হয়ে গেল। ঠিক আছে, আলটিমেটলি মানে যদি মানে সংরক্ষণ সূত্রটা পালিত হয় তাহলে আলটিমেটলি এদের যে সমষ্টি সেই সমষ্টিটা সেম থাকবে, এদের সমষ্টিটা সেম থাকবে। অর্থাৎ সংঘর্ষের শুরুতে যে এটা থাকবে, সংঘর্ষের শুরুতে যে m1 u1 আর এখানে কি প্লাস m2 u2, এটা ছিল প্রথমে মানে প্রথম অবস্থায় এদের সমষ্টি, ভরবেগের সমষ্টি দুইটা বস্তুর। আর পরে কি হবে, পরে সংঘর্ষের পর আমরা জানি কি যে বেগটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ u1 v1 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখা যাচ্ছে যে m2, ঠিক আছে, m2 হচ্ছে v2 হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে কি হবে, এই কথা হচ্ছে এবং এই m1 u1 প্লাস m2 u2 অর্থাৎ প্রথম অবস্থায় বস্তুটার যে ভরবেগের সমষ্টি এবং দ্বিতীয় অবস্থায় ভরবেগের সমষ্টি, এই দুটা সমান বা ইকুইভ্যালেন্ট। এই জিনিসটাই মূলত ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই জিনিসটাই মূলত বলা হয়েছে, এই ব্যাপারটাই মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র বলে। ঠিক আছে, আমি আশা রাখতেছি তোমরা ব্যাপারটা বুঝছো, আলহামদুলিল্লাহ। তো শক্তির নিত্যতাটা সেম, ভরবেগের সংরক্ষণ তোমরা দেখবে যে অনেক সময় শক্তির নিত্যতা দিয়েও সূত্র আসে, ভরবেগের সংরক্ষণ মানে সূত্র তোমরা পারলে শক্তির নিত্যতা একদম পান্তা ভাত। ঠিক আছে, তো ব্যাপারটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করো শক্তির নিত্যতাটা সেম। ওকে, শক্তির নিত্যতা তোমরা জাস্ট কি করবে, আমি যে ভরবেগের যে সংজ্ঞাটা দিছি ওইখানে জাস্ট কি করবা, যে আমি কি দেখছিলাম যে একাধিক বস্তুর সংঘর্ষের পূর্বের যে মানে ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে যে ভরবেগের সমষ্টি একাধিক বস্তুর ওইটা কি থাকে, সেম থাকে, মানে সমান থাকে। ঠিক আছে, তো তোমরা জাস্ট ওখানে কি ওই ভরবেগটাকে মানে যেইখানে কিওয়ার্ডটা আছে ভরবেগ, ওখানে জাস্ট তোমরা কি করবে, ওখানে জাস্ট ভরবেগের জায়গায় শক্তির এই কথাটা লিখে নিবে, অর্থাৎ ভরবেগটাকে শক্তি দ্বারা রিপ্লেস করে দিলেই হবে। ঠিক আছে, আর সূত্রটাও তাহলে সেম করবা, অনুরূপ ভরবেগ জাস্ট সূত্রের ক্ষেত্রে কি হবে, অনুরূপ ভরবেগ জাস্ট কি হবে, জাস্ট সূত্র শক্তিরটা প্রয়োগ হবে। জাস্ট যেহেতু শক্তির নিত্যতা নিয়ে ডিল করতেছি এই জন্য জাস্ট সূত্র কি হবে, জাস্ট সূত্র শক্তিরটা ব্যবহার হবে, জাস্ট সূত্র কি হবে, শক্তিরটা ব্যবহার হবে। আচ্ছা, তো তোমাদের তো এতদিনে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়ে থাকার কথা, ঠিক না?
তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা জানি কি যে ই কে ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি দুইটা বস্তু নিয়ে ডিল করি তাহলে ওই সেম মানে ভরবেগের সংরক্ষণ সূত্রের মতোই, কিন্তু সূত্র কাটতে হবে, সূত্র হচ্ছে শক্তিরটা হবে, দ্যাট মিনস গতি শক্তিরটা হবে। তাহলে আমরা বলতে পারি দুইটা বস্তুর ক্ষেত্রে হাফ ইন্টু m1 এই ভি মানে বেগ নিয়ে ডিল হচ্ছে। তো আমরা দেখছিলাম কি বস্তুটার যে প্রথম অবস্থায় যে আদি বেগ, সংঘর্ষের পরে বেগটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, মানে u1 v1 হয়ে যায়। তো এই ব্যাপারটাই u1 স্কয়ার হাফ ইন্টু m1 u1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 স্কয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু m1, মানে m1 তো সেম থাকবে, হাফ ইন্টু m1 সূত্র আর কি, হাফ ইন্টু m1 এটা হচ্ছে সূত্রের ব্যাপারটা, ঠিক আছে। আর u1 চেঞ্জ হয়ে কি হবে, v1 হবে, v1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 v2 স্কয়ার। ওকে, আশা রাখতেছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তো এই দুটো সূত্র তোমরা মনে রাখবে এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সূত্র দুটো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আজকের একদম ছোট্ট একটা লাস্ট টপিক, সেটা একদম ইজি একটা টপিক, ঠিক আছে, তোমরা মাস্ট লিখে নিবে এবং খুব ইম্পর্টেন্ট টপিক। এবং এটার পরেই আমরা আজকে একটা সিকিউ প্র্যাকটিস করাবো এবং নেক্সট ক্লাসে আমরা প্রচুর সিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট ক্লাস বা পর্ব 2 হচ্ছে এই বল চ্যাপ্টারের লাস্ট পর্ব। হ্যাঁ, দুইটা পর্বতে আমরা বল চ্যাপ্টারটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ওকে, তো সংঘর্ষের পর মিলিত বেগ রিলেটেড সবাই হেডিং দাও, সেটা হচ্ছে সংঘর্ষের পর মিলিত বেগ, সংঘর্ষের পর মিলিত বেগ রিলেটেড কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো মনে করো সাপোজ এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তায় মনে করো সাপোজ একটা প্রাইভেট কার, এই একটা প্রাইভেট কার মনে করো, ঠিক আছে, এটা মনে করো যে আচ্ছা প্রাইভেট কার, আচ্ছা যেটার মনে করো যে, আর এখানে একটা প্রাইভেট কার আছে মনে করো, ঠিক আছে, এখানে একটা প্রাইভেট কার আছে ধরো, এই প্রাইভেট কারটার ভর মনে করো যে m1 ইকুয়ালস টু 100 কেজি এবং এইটা মনে করো যে স্থির অবস্থায় ছিল, এই প্রাইভেট কারটা মনে করো যে স্থির অবস্থায় ছিল অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর এই প্রাইভেট কারটার ভর মনে করো যে 200 কেজি এবং এই প্রাইভেট কারটা মনে করো যে এ মনে করো যে 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর গতিশীল। এখন একটা অবস্থায় একটা সার্টেন টাইম বা একটা নির্দিষ্ট সময় পর যাওয়ার পর কি হবে, এই প্রাইভেট কারটা এই প্রাইভেট কারের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক না। সংঘর্ষে লিপ্ত হয়, ইমাজিন করো ছোটবেলায় আমি হচ্ছে দেখা যাচ্ছে কার্টুনে কি দেখতাম, আমরা কার্টুনে কি দেখতাম যে এরকম মনে করো যে একটা প্রাইভেট কার এখানে ধরো থামা অবস্থা আছে আর একটা প্রাইভেট কার যদি মনে করো যে এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পর দেখা যাচ্ছে উভয় প্রাইভেট কার একসাথে মিলিত অবস্থায় ছোড়া শুরু করে, এরকম হয় না। এরকম কেস তোমরা যদি ইমাজিন করো দেখবো যে অনেক তোমাদের মনে পড়বে, ঠিক আছে, মানে তোমরা ছোটবেলায় কার্টুনে দেখছো বা হচ্ছে অনেক জায়গায় তোমাদের দেখার কথা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে সেরকমই একটা ঘটনা মনে করো যারা কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে, ঠিক আছে। তো সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে কি হলো ঘটনাটা, সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে ঘটনা যেটা হয়েছে মনে করো যে আচ্ছা সংঘর্ষের ফলে কি হলো ব্যাপারটা মনে করো যে দুইজনে সেম বেগে চলা শুরু করছে, সেটা মনে করো যে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু মনে করো যে সাপোজ মনে করো যে 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এটা হচ্ছে মিলিত বেগ, মানে দুইজনে সেম বেগে চলা শুরু করছে, এও 5 মিটার পার সেকেন্ড একসাথে চলা শুরু করছে, এও 5 মিটার পার সেকেন্ড একই সাথে চলা শুরু করছে। আচ্ছা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আর m1 আর m2 তো সেমই থাকবে, এটা তো আর পাল্টাবে না। এখন আমি যদি সূত্র ইউজ করি, খেয়াল করো, তাহলে এখন আমি কি বলতে পারি, এই যে বস্তুটা এ ছিল m1 u1 প্লাস এ ছিল কি, এ ছিল হচ্ছে m2 u2 ইকুয়ালস টু সংঘর্ষের পরে কি হইলো, এই m1 ভরের বস্তুটা একসাথে চলতেছে ভি বেগে মানে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর এই m2 ভরের বস্তুটা সেম বেগে চলতেছে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, মানে মিলিত বস্তু, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি m1 v প্লাস m2 v, তাহলে এখন আমি m1 আর m2 এখান থেকে কি m1 m2 মানে এখান থেকে আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে কত হবে আমরা বলতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু ক্যাপিটাল ভি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, মিলিত বস্তুর বেগ রিলেটেড ম্যাথগুলো করতে আমাদের এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। এই সূত্রটা আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা আমাদের মনে রাখলেই আমরা মিলিত বস্তুর বেগ রিলেটেড ম্যাথগুলো ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আশা রাখতেছি যে তোমরা এতটুকু বুঝতে পারছো, আমি একবার চেক করি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। তো আমি এখন সিকিউ প্র্যাকটিসে চলে যাব ইনশাআল্লাহ।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই তোমাদের এখন হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসছে, কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসছে, ঠিক আছে। সেটা হচ্ছে 20 কেজি ও 30 কেজি ভর বিশিষ্ট 20 কেজি ও 30 কেজি ভর বিশিষ্ট দুইটি বস্তু, ভর বিশিষ্ট দুইটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো কথা হচ্ছে এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে, 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। এখন ক নম্বরে বলছে যে মহাকর্ষ কি বা মহাকর্ষ বল কি। তাহলে মহাকর্ষ বল কি, এটা তো আমি অনেকবার বলছি যে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। দ্বিতীয়ত বলছে হচ্ছে ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি, ব্যাখ্যা করো। এটা তোমাদের এইচডব্লিউ, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি হলো পর্যায়বৃত্ত গতি। কেন পর্যায়বৃত্ত গতি, এটা তোমাদের আমি এইচডব্লিউ তে দিছিলাম মাস্ট, যে গতি যে চ্যাপ্টারটা রিডিং পড়ার কথা, মানে চ্যাপ্টার নাম্বার 2। আমি আশা রাখতেছি যে তোমরা এইচডব্লিউ করছো, এইচডব্লিউ করা থাকলে এটা তোমাদের ইজিলি পারার কথা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর গরু নাম্বারটা দিয়ে আমি আগে স্টার্ট করি। গরু নাম্বার বলছে যে বস্তুটির মধ্যবর্তী মধ্যাকর্ষীয় বল নির্ণয় করো। গরু নাম্বার বলছে হচ্ছে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করো, ঠিক আছে। মহাকর্ষীয় বল নির্ণয় করো। আচ্ছা, এখন যে ঘটনাটা আসলে ঘটতেছে সেটা হচ্ছে, খেয়াল করো, গভীর মনোযোগ দাও। তো আমরা দেখতেছি যে মানে মহাকর্ষীয় বল নির্ণয় করতে বসে, তো মহাকর্ষীয় বল রিলেটেড সূত্র তো আমি একদম ক্লাসের প্রথমেই দেখাইছি। সেই সূত্রটা কি আমাদের মাস্ট মনে রাখতে হবে। সলিউশন জানা আছে, মহাকর্ষীয় বল F equals to কি, মহাকর্ষীয় বল F equals to G into m1 into m2 ডিভাইডেড বাই d স্কয়ার বা r স্কয়ার, একই কথা। তো এটা তো আমরা জানি, ঠিক আছে। তো জানার পরে আমরা যে ঘটনাটা করতেছি সেটা হচ্ছে m1 এর মান হচ্ছে কত, m1 এর মান হচ্ছে 20 কেজি আর m2 এর মান হচ্ছে 30 কেজি, ঠিক আছে। তো এই ব্যাপারটা তো আমরা দেখতেছি যে m1 এর মান বা প্রথম বস্তুর ভর m1 equals to 20 কেজি আর দ্বিতীয় বস্তুর ভর m2 equals to 30 কেজি, ঠিক আছে। আর g এর মান, আচ্ছা, আর d এর মান কত, দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, বস্তুর মধ্যবর্তী দূরত্ব d এর মান 10 মিটার, ঠিক আছে। d এর মান হচ্ছে 10 মিটার। আচ্ছা, আর মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক g এর যে সেটা হচ্ছে 6 পয়েন্ট। এটা সবাই মনে রাখবে, কয়েকবার লেখে আমি তোমাদের ট্রিক্স শিখিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা কয়েকবার লিখবে, মানে এই যে এককটা, মানে জি এর যে মানটা এবং এককটা, এটা কয়েকবার লিখবে এবং তোমরা একই সাথে বলবে এবং তোমরা হচ্ছে
প্র্যাকটিস করতে থাকবে, এইভাবে 5-6 বার প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের লাইফ টাইমে মানে তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। খেয়াল করো, এটার সাথে একটা এক্সাম্পল দিই। মনে করো অনেক সময় গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় যদি যাও, দেখবা যে এমন এমন নাম বলে যেই নাম মনে করো কেউ একজন লিখতেও পারে না। আমি কাউকে ছোট করতেছি না, মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের যাতে আমাদের বেটারমেন্টের জন্য। দেখবা যে সে কখন ওই নামটা লিখতেই পারে না, কিন্তু সে বলতে পারে। সাপোজ এরকম উদাহরণ মনে করো যে খেলায় মনে করো যে একজনের নাম, সাপোজ মনে করো যে তার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো এইটা তো লেখা তো মনে করো যে বিশাল কঠিন ব্যাপার, কিন্তু ওই সেই লোকটা দেখবা যে গ্রামে গঞ্জে সে বলে বেড়াইতেছে যে গতকালকের ম্যাচে আমি দেখলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো এত গোল করছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু এটা লিখতেও পারে না, কিন্তু সেটা কিভাবে মনে রাখলো? তো এটা একটা কারণ হচ্ছে, দেখবা যখন খেলায় ধারাভাষ্য দেয় তখন কিন্তু গোল হলে দেখবা যে অনেক জোরে ধারাভাষ্যকর জোরে চিল্লায় বলে যে ও ক্রিস্টিয়ানো রোনালদো, এইভাবে ডাক দেয়। তো কথা হচ্ছে ওই যে ডাকটা দিল, এই যে ডাকটায় কি হইলো, মুখে বললো ক্রিস্টিয়ানো রোনালদো, এমন ভাবে বললো যে তার কিন্তু ওইটা কি হইলো, তার একটা মানে যেটাকে বলা হয় যে তার যে ইন্দ্রিয় বা মেইন যে ইন্দ্রিয় যে কাজটা করলো, এই যে শব্দটা বা এই যে সাউন্ডটা, এটা তার মনে রাখার ক্ষেত্রে ভূমিকা হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, লেখা প্লাস মনে করো সাউন্ড করে পড়া, এগুলো সমন্বয়, বুঝে বুঝে লেখা প্লাস সাউন্ড করে পড়া, এগুলো সমন্বয় ইজিলি যে কোনো সূত্র হোক বা সেটা হচ্ছে এরকম কঠিন কঠিন একক বা হয়, এগুলো ইজিলি আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমাদের জাস্ট নেওয়ার বিষয় বা আইডিওলজিটা ছিল হচ্ছে যে আমরা যদি শব্দ করে পড়ি এবং মানে বুঝে বুঝে সাউন্ড করে পড়ি অ্যান্ড প্লাস লেখি, তাহলে হচ্ছে আমাদের মনে রাখাটা আমাদের জন্য অনেকটা ইজিয়ার হবে ইনশাআল্লাহ। তো এই ব্যাপারটা বোঝানোর জন্যই আমি এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এখন বলছে যে মহাকর্ষীয় বল সবাই লিখবে মহাকর্ষীয় বল F ইকুয়ালস টু হোয়াট? ওকে, তাহলে এখন মহাকর্ষীয় বল F ইকুয়ালস টু আমরা জানি যে G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তোমরা সবাই লিখে নাও। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে সেই ব্যাপারটাই আমি লিখি। তাহলে জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 20 ইন্টু M2 এর মান হচ্ছে কত? 30 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি এর মান হচ্ছে 10 স্কোয়ার। ওকে, তো এটা তোমরা লেখো, দেখবা যে কি আসবে, দেখবা যে আনসার আসবে 4 ইন্টু 10⁻10 4 ইন্টু 10⁻10 নিউটন। এটা কি মহাকর্ষীয় বল। আর মহাকর্ষীয় বল হলে কি হয়, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ ধর্মী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি আশা রাখতেছি যে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো এখন আমি পরের যে প্রবলেমটা সেটাতে চলে যাচ্ছি। এতটুকু আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা আমি চিত্র বোঝানোর জন্য এটা একটু ছোট করে নিয়ে এসেছি যে মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে, তো ঘ নাম্বার কি বলছে দেখো, ঘ নাম্বারটা আমি এখানে লিখতেছি। ঘ নাম্বারে বলছে যে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা। মানে এই যে উদ্দীপকের যে ঘটনাটা না, এটার কথাই বলছে যে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, নীতি সমর্থন করে কিনা। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। এই যে এ একটা বস্তু আর বি আর একটা বস্তু, খেয়াল করো, গভীর মনোযোগ দাও। এ একটা বস্তু আর বি একটা বস্তু। এখন এ বস্তুর ভর ছিল 20 কেজি আর বি বস্তুর ভর হচ্ছে 30 কেজি। ঠিক আছে, এবং এরা পরস্পর হতে 10 মিটার দূরে অবস্থিত আছে। 10 মিটারটা এই ম্যাথে আমাদের লাগবে না। ঠিক আছে, কারণ কি, কারণ ভরবেগের যে সংরক্ষণ নীতি, সে সংরক্ষণশীলতা নীতি, সেটা কি ছিল যে আগে মানে বস্তুদের একাধিক বস্তু, মানে এখানে আমরা দুইটা বস্তু দিয়ে ডিল করছি, তার মানে দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি সমান সমান বস্তুদের ভরবেগের
পরবর্তী অবস্থার যে সমষ্টি সেটা সমান, ঠিক আছে। তো এই ব্যাপারটাই হচ্ছে যে মূলত আমরা ডিল করব। তো আমরা সলিউশন করি, এই জন্য আমাদের এটা লাগতেছে না। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এটা হলো এ বস্তুর ভর মানে এম এ, আর এটা হচ্ছে বি বস্তুর ভর মানে হচ্ছে এম বি, ঠিক আছে। আর কথা হচ্ছে এ বস্তুটা কি হয়েছে, এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। খেয়াল করো, গভীর মনোযোগ দাও। তাহলে ঘটনা যেটা করতেছে, মনে করো যে এই যে এটা হলো ধরো এ বস্তু, এটা হলো এ বস্তু, হ্যাঁ, এবং এম এর মান দেওয়া কি আছে, কি এম এর মান দেওয়া আছে হলো 20 কেজি। আর ওই যে 10 মিটার দূরে মনে করো এখানে বি বস্তুটা রাখা আছে, বি বস্তুর ভর হচ্ছে কি, বি বস্তুর ভর হচ্ছে 30 কেজি, এম বি কষ্ট 30 কেজি। এখন কথা হচ্ছে এই বস্তুটা কি ছিল, ইউবি, মানে ইউবি দ্যাট মিনস বি বস্তুটার আদিবেগ কি ছিল, উভয় তো স্থির ছিল, ঠিক না, উভয় স্থির ছিল। তার মানে স্থির থাকা মানে কি 0 মিটার পার সেকেন্ড। কিন্তু এই এ যে বস্তুটা এটার উপরে আলাদাভাবে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে যে ঘটনাটা হয়েছে, এই বস্তুটা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। অর্থাৎ এই বস্তুটা এই বি বস্তুর দিকে ইউ এ কত মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অবস্থায় বস্তুটির অতএব আমরা কি বলতে পারি, অতএব প্রথম অবস্থায় বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি ইকুয়ালস টু এম এ ইউ এ প্লাস এম বি ইউবি। হ্যাঁ, ইকুয়ালস টু আমরা বলতে পারি এম এর মান কত 20 ইন্টু ইউ এর মান কত 10 প্লাস এম বির মান কত 30 ইন্টু ইউবির মান কত 0। তার মানে 30 ইন্টু 0 মানে আলটিমেটলি টোটালটা 0, আর 20 ইন্টু 10 মানে 200। দ্যাট মিনস 200 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম অবস্থায় বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি। এখন ভরবেগের সংরক্ষণশীলতা মানতে হইলে তো অবশ্যই কি হইতে হবে, অবশ্যই দ্বিতীয় অবস্থায় যে ভরবেগের সমষ্টি হবে সেইটা আর এই সমষ্টিটা সেম হইতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে ভরবেগের যে সংরক্ষণশীলতার যে নীতি বা সূত্র সেটা কি হয়েছে, সেটা সমর্থন করছে। তো চলো আমরা তাহলে পরবর্তী দশাটা চেক করি দ্বিতীয় অবস্থায়। তোমরা নিচে লেখো, আমার জায়গা না দেখে আমি মুছে দ্বিতীয় অবস্থাটা চেক করতেছি। আচ্ছা, দ্বিতীয় অবস্থায় কি হয়েছে দেখো, এরা কি হলো, সংঘর্ষে লিপ্ত হয়ে মিলিত অবস্থায় ছোটা শুরু করছে, ঠিক আছে। ওই যে যেটা আমরা একদম লাস্টে যে টপিকটা পড়াইলাম, মিলিত অবস্থায় ভি মানে সেম এম এর যে মানে ভর তো সেম থাকবে, এম এ আর এম বি এই দুজনের তো ভর সেম থাকবে, কিন্তু বেগটা চেঞ্জ হয়ে যাবে। তো বেগটা চেঞ্জ হয়ে যাবে এবং দুজনে একই বেগে ছুটতে থাকবে। ওই যে দুটো প্রাইভেট কার দিয়ে যে আমি মিলিত অবস্থায় বেগের যে লাস্ট যে টপিকটা মানে ক্লিয়ার করলাম, ওই টপিকেরই আর কি এটা ম্যাথ, ঠিক আছে, রিলেটেড ম্যাথ, ঠিক আছে। আমরা তো কমন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে ভি আছে, ভি এর মান কত, মিলিত অবস্থায় যে বেগটা সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। মানে এই এম এ ভরের বস্তু আর বি এম বি ভরের বস্তু, এরা সংঘর্ষের পর ধরো এটা স্থির ছিল, এটা গতিশীল হয়েছে, সংঘর্ষ খাইছে, সংঘর্ষের পর একসাথে চলা শুরু করছে। তো এই ক্যাপিটাল ভি ব্যাপারটাই ওরা বুঝেছে, সেই ক্যাপিটাল ভিটা কি 4 মিটার পার সেকেন্ড। আর এই কেসে আমরা কি বলতে পারি যে অতএব দ্বিতীয় অবস্থায় বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি ইকুয়ালস টু এম এ ভিএ প্লাস এম বি ভিবি, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে কি করতে পারি, এখানে একটা কথা আছে, এখানে তো এ আর বি দেওয়ার কোনো দরকার নাই, কারণ এর যা বেগ এ বস্তুর যা বেগ মানে এ বস্তুর যা বেগ বি বস্তুর তো একই বেগ, দুজনে তো সেম বেগেই সংঘর্ষের তো মিলিত হয়, সেম বেগেই যাচ্ছে, ঠিক না। দ্যাট মিনস ক্যাপিটাল ভি। তো আমি তো সূত্রটা মনে রাখতে বলছিলাম, এখানে এই যে ভি কি, ভি কম বোথ সাইড থেকে ভি কমন যায়, তাহলে আমরা বলতে পারি কি যে এম এ প্লাস এম বি ইন্টু ভি। তো তোমরা কি বলছিলাম যে মিলিত অবস্থায় বেগের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা মনে রাখবে, ডাইরেক্ট লিখবে, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি লিখতেছি,
তো মিলিত অবস্থায় বেগের ক্ষেত্রে কি সমষ্টি হচ্ছে ma প্লাস mb ইন্টু ভি। ওই যে লাস্ট যে টপিকটা ক্লিয়ার করলাম, বা আমরা বলতে পারি ma ইন্টু ভি প্লাস mb ইন্টু ভি, বা ওই যে আমরা উদাহরণ দেখছিলাম যে m1 ইন্টু ভি প্লাস mb ইন্টু ভি, বা m1 প্লাস m2 ইন্টু ভি, একই কথা, সবগুলো একই কথা, এইটাও সেই কথা। তো আমরা হচ্ছে যেহেতু এ আর বি নিয়ে বস্তুদ্বয়কে ডিল করতেছি, এই জন্য আমরা লিখছি যে ma প্লাস mb ইন্টু ক্যাপিটাল ভি, মানে মিলিত বস্তুর বেগের ক্ষেত্রে সূত্র। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে, তাহলে দেখো খেয়াল করো, m এর মান কত ছিল, m এর মান হচ্ছে 20 প্লাস mb এর মান হচ্ছে 30 ইন্টু ক্যাপিটাল ভি এর মান কত, ক্যাপিটাল ভি এর মান হচ্ছে 4, মানে মিলিত বস্তুর বেগ 4। তাহলে এখন দেখো কত হয়, 20 প্লাস 30 মানে হচ্ছে 50, 50 ইন্টু 4 মানে 4 50 মানে 200 কেজি পার মিটার, 200 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম অবস্থায় বস্তুদ্বয়ের ভরবেগের যে সমষ্টি আর দ্বিতীয় অবস্থায় বস্তুদ্বয়ের যে সমষ্টি, এরা কি উভয় সমান, যে কারণে আমরা ইজিলি বলতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি সেটা এখানে পালিত হয়েছে, বা ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র বা নীতি সেটা সমর্থন করে। ঠিক আছে, আশা করি এই সৃজনশীলটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আর এই ছিল মূলত আজকের ক্লাস, কিন্তু ক্লাসটা এখনই শেষ না, তোমরা অবশ্যই এইচডব্লিউ গুলো লিখে নিবে এবং অবশ্যই এইচডব্লিউ গুলো টাইমলি করবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু সিকিউ প্র্যাকটিস করবো এবং এই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো খেয়াল করো, আমি এখানে হচ্ছে এইচডব্লিউ লিখে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ তে যা কিছু করানো হয়েছে সবগুলো এইচডব্লিউ করবে। যেগুলো সূত্রগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখবে মাস্ট ইনশাআল্লাহ, বুঝে বুঝে প্র্যাকটিস করে একদম ঝাড়া মুখস্থ করে ফেলবে সূত্রগুলো, যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কাজ। এরপর কাজ হচ্ছে বুঝে বুঝে টোটালটা একবার রিভিশন দিবে টোটালটা। এরপর হচ্ছে যে ম্যাথগুলো করেছি, মানে স্পেশালি লাস্টে যে সিকিউটা করেছি ওটা তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সিডব্লিউতে যা কিছু করানো হয়েছে সব এইচডব্লিউ, সিডব্লিউতে যা কিছু করানো হয়েছে তা এইচডব্লিউ, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, আর দ্বিতীয় কাজ হচ্ছে কি, দ্বিতীয় কাজ হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, মানে বল যে চ্যাপ্টারটা, মানে ফোর্থ চ্যাপ্টার বা বল চ্যাপ্টার, আমি বাংলা লিখে দিচ্ছি যে বল অধ্যায় পুরোটা একবার মানে বুঝে বুঝে রিডিং দেওয়া। ঠিক আছে, আজকে বেশি কিছু এইচডব্লিউ দিলাম না, বল অধ্যায় সম্পূর্ণ একবার বুঝে বুঝে রিডিং পড়া। ঠিক আছে, আচ্ছা এই ছিল আজকে টোটাল তোমাদের সকল কিছু। তো আমি আশা রাখবো আমি সবকিছু ক্লিয়ার করে দিতেছি। আচ্ছা, তো আমি আগেও বলছি আবারও একবার বলতেছি, সেটা হচ্ছে যে ক্লাসের শেষে যে ডিরেকশনটা দিব সেটা হচ্ছে অবশ্যই তোমরা 3টা কাজ করবে ভালো করার জন্য, মহান আল্লাহ চাহে তো ভালো করার জন্য ইনশাআল্লাহ 3টে কাজ করবে। প্রথম কাজটা হচ্ছে অবশ্যই আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করবে এবং হচ্ছে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে করবে। এটা হচ্ছে নাম্বার 1 কাজ। নাম্বার 2 কাজ হচ্ছে আমি যা কিছু ক্লাসে করাবো অবশ্যই তোমরা সেগুলো দ্রুত তুলে নিবে। ঠিক আছে, আর নাম্বার 3 যে কাজটা সেটা হচ্ছে আমি যে এইচডব্লিউ গুলো দিব সেই এইচডব্লিউ অবশ্যই তোমরা টাইমলি করবে। ঠিক আছে, এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি এই কাজগুলো করার মাধ্যমে তোমরা প্রত্যেকেই মন আল্লাহ চাহে তো তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।